ক্লাসটা টোটালি? স্যার আইটির বইটাই মনে হয় সবচেয়ে হালকা আর ভালো লাগলো দেখে আর কি, পাতলা। সবচেয়ে পাতলা? আচ্ছা, জি স্যার, জি স্যার। হ্যাঁ, এই তো গুড। আর 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 কার কাছে কি আছে? স্যার আইটির জন্য কোন বইটা ফলো করলে ভালো হয়? যদি আমরা বই কিনি, কোনটা কিনলে ভালো হবে? আর সবাই চুপচাপ থাকতে তো হবে না, সবাই চুপচাপ থাকলে ক্লাস করার তো প্রয়োজন নেই আমাদের, ক্লাস দেখানোর প্রয়োজন নাই। কারণ আমরা আমরা আমি জানি না আপনারা কিভাবে জানেন, আমাদের কিন্তু ক্লাস নিতে প্রচুর কষ্ট হয়। কষ্ট হয় মিনস হচ্ছে যে এখানে তো সবাই বিজি, স্যার প্রচন্ড বিজি। হ্যাঁ, আমার একটা কোশ্চেন। জি বলেন, আহসান হাবিব। আমার একটা question আহসান হাবিব, আপনার কথাগুলো কিন্তু আমি বুঝতে পারছি না, কেটে যাচ্ছে। স্যার সিলেবাসটা দেখেছি, সিলেবাসটা মানে এতটুকু জেনেছি যে আমাদের 50 মার্কসের এক্সাম হবে আইটিতে। আর এখানে 4টা ক্রাইটেরিয়া করে ওয়েটেনিং করা হয়েছে, 15, 15, 10 স্যার আর 10। এইটা স্যার সিলেবাস দেখে মানে বুঝতে পেরেছি। স্যার সব বইয়ের মানে উপরে স্যার ওয়ার্কবুক লেখা, বাট আইটি বইয়ের উপরে স্যার হ্যান্ডবুক লেখা কিসের জন্য? আচ্ছা, আমি বলছিলাম যে সব বইয়ের উপরে স্যার আইটি বইয়ের উপরে হ্যান্ডবুক লেখা কিসের জন্য? আমি এই কোশ্চেন গুলো ক্যাপচার করতেছি। হ্যাঁ, আমি সবগুলো উত্তর দেবো, একটা একটা করে উত্তর দেবো, সমস্যা নেই। আপনার আর কি কি আছে বলেন। আইটি সম্বন্ধে ধারণা, আইটি বই সম্বন্ধে ধারণা, আপনাদের চিন্তা ভাবনা। আইটি সম্বন্ধে কেউ ধারণা নিয়ে বললেন না তো? আইটি সম্বন্ধে আমাদের এই ধারণা আছে, আমরা একটু আইটি বুঝি, বুঝি না। আপনার তো সবাই মোটামুটি অলমোস্ট সবাই পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি যেটা আইটি সম্বন্ধে ভালো একটা ধারণা থাকার কথা। আইটি কি? হোয়াট ইজ আইটি? বলতে পারবে কেউ? স্যার ইনফরমেশন এন্ড টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি, ওকে। আর স্যার স্যার যেই মূলত টেকনোলজি দিয়ে আমরা হচ্ছে ইনফরমেশন মানুষের কাছে দেই বা কালেক্ট করি, প্রসেস করি। আমরা বিজনেস এনভায়রনমেন্টে কিভাবে টেকনোলজি গুলো ইউজ করব, ওই রিলেটেড বিষয়গুলো এখানে শেখানো হবে। আই হোপ এরকম কিছু। ইলেকট্রনিক কোনো ডিভাইসে মূলত ইনফরমেশন বা ডেটা আদান প্রদান পরিচালনার মাধ্যমে আমরা হচ্ছে কোনো কাজ সম্পাদন করব এফিশিয়েন্টলি। এটাকে আইটির একটা উপযোগিতা বলতে পারি। ওকে, আর না, আপনার অসুবিধা নেই, র্যান্ডম কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে আইটি সম্বন্ধে আপনার ধারণাটা কি, কিংবা এই এই টপিকের মধ্যে আইটির আসলে প্রয়োজনীয়তাটা কি, আমাদের সিএস সিলেবাসে আইটির প্রয়োজনীয়তাটা কি, আদৌ কি প্রয়োজন আছে নাকি নাই, কিংবা আহ, আপনি আইটি সম্বন্ধে কি জানেন। হ্যাঁ, যে কোনো কিছু বলতে পারেন, সমস্যা নেই। তাহলে হবে কি, আপনার আপনার সম্বন্ধে আমার একটা সম্যক ধারণা তৈরি হবে যে হ্যাঁ, এটা এটা এতটুকু আমরা বুঝি। কম্পিউটার কি বুঝি আমরা? কম্পিউটার, জি স্যার। জি স্যার। কম্পিউটার বুঝি। ইন্টারনেট বুঝি। জি স্যার। জি স্যার। নেটওয়ার্ক বুঝি। জি স্যার। বুঝি। জি স্যার। এই তো আলহামদুলিল্লাহ আমরা বুঝতেছি। আপনার যে আইটির যে বইটা পাইছেন, একজন প্রশ্ন করছিল সবগুলোর মধ্যে লেখা ম্যানুয়াল, এটার মধ্যে হ্যান্ডবুক কেন, তাই না? যেমন প্রশ্ন ছিল হ্যান্ডবুক, কারণ হচ্ছে যে ওটা আসলে বই না, ওটা হচ্ছে গিয়ে একটা গাইডেন্স। ঠিক আছে, শুধুমাত্র গাইডেন্স, বই না। ওটা একটা সিলেবাসের মতো, দিস আর দ্য টপিক ইউ নিড টু কভার।
এই পুরোটাকে কভার করার জন্য। তো আমরা ফার্স্ট এর জন্য সিলেবাসটা নিয়ে আলোচনা করব। আইকিউ বইটা থেকে খুব বেশি আপ্লুত হওয়ার কিছু নাই, কারণ হচ্ছে গিয়ে এটার যে মেইন সিলেবাসটা মোটেও চিকন না। দ্বিতীয়ত, আইটিটা আমরা এখানে শিখবো কারণ হচ্ছে যে আমরা তো এখানে আসছি অডিট প্রফেশনে, সিএ প্রফেশনে। তো সিএ প্রফেশনের মধ্যে যে আমরা অডিট করব কিংবা অ্যাকাউন্টেন্ট হব কিংবা সিএফও হব কিংবা এই ধরনের যে অ্যাকাউন্টিং গুলা কিংবা এই ধরনের ডিসিশন মেকিং যে কাজগুলো করব, এগুলো তো এখন সবই আইটির উপর নির্ভরশীল। মানে যে ডেটাগুলো আমরা পাই কিংবা যে ডেটাগুলো আমরা সার্ভ করে দেই, এই সবকিছুই কি আইটির উপর নির্ভরশীল। তো আমরা দেখাচ্ছি যে আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে অ্যানালাইসিস করবো, এটাও আইটির উপর। আমরা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম নিয়ে অ্যানালাইসিস করবো, এটাও আইটির উপর। বিজনেস নিয়ে অ্যানালাইসিস করবো, ইআরপি সিস্টেম, এগুলোও আইটির উপর। মানে সবই এখন আইটি বেস হয়ে গেছে। তাই যার কারণে আমাদের জানতে হবে কি আইটি যে আমাদের ইনফরমেশন গুলো দিচ্ছে, এই ইনফরমেশন গুলো কি প্রপার ইনফরমেশন দিচ্ছে নাকি ভুল ইনফরমেশন দিচ্ছে, এটা জানার জন্য আমাদের আইটিটা জানতে হবে। আবার এই আইটি সিস্টেমটা কতটুকু সিকিউর, সিকিউরিটিটা এটা কতটুকু, এটার জন্য আমার আইটি সিস্টেম জানতে হবে। আবার এই আইটি সিস্টেমের মধ্যে আমি যে প্রসিডিওর সেট আপ করেছি, এই প্রসিডিওর গুলো ঠিক মতন কাজ করতেছে কিনা, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। এবং কোনো কারণে আইটি সিস্টেম যদি ফল করে, তাহলে আমি এখান থেকে কোনোভাবে নিজেকে সেভ করতে পারবো কিনা কিংবা অর্গানাইজেশনকে সেভ করতে পারবো কিনা, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো এগুলো যদি আমরা না জানি তাহলে কি হবে, আমরা আইটি সিস্টেমটা আমার জন্য আবার ভয়ঙ্কর হইতে পারে, মানে এটা আমার জন্য ওয়ার্কেবল না হতে পারে। তো এই কারণেই মেইনলি আইটি সিলেবাসটা দেওয়া। আপনারা বেশ কয়েকজন, দু একজন শুনছি আমি আপনারা চাকরির মধ্যে আছেন, তো আপনারা যখন চাকরিতে কাজ করতেছেন, আগে যেরকম কাজ করলে খাতা, বইপত্র, রেজিস্টার এগুলো নিয়ে কাজ করা হতো, এখন কাজ করা হয় কিসে, ইমেইলে। চিঠি চিঠি এখন অলমোস্ট বিলুপ্ত, ইমেইলে, সফটওয়্যারে, ঠিক না? এইসব জায়গায় সবার কাছে কম্পিউটার, সবার সামনে কম্পিউটার, খাতাপত্র বই কম, যার কারণে আইটিটা জানা খুবই ইম্পর্টেন্ট। সো আইটির যে বইটা আপনারা পাইছেন কিংবা যে হ্যান্ডবুকটা আপনারা পেয়েছেন, এই হ্যান্ডবুকটা মেইনলি একটা গাইডেন্স যে আমাদের সিলেবাসটা আসলে কতটুকু কি এক্সটেন্ডে আছে এবং কিভাবে আছে, আপনাদেরকে কি কি দেখতে হবে, কি কি পড়তে হবে, কোন কোন এরিয়ায় আপনাদেরকে ফোকাস করতে হবে। হ্যাঁ, তো ওই সিলেবাসটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব, যাতে আপনারা, আমি জানি না আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন ঠিক মতো না? হ্যাঁ, তো শুনতে পাচ্ছি। ইয়েস জি স্যার। স্যার শুনতে ওকে পাচ্ছি। ওকে। তো এই সিলেবাসটা আমাদের ঠিক মতো কভার করলো কিনা কিংবা কোন কোন জায়গায় আমাদেরকে কভার করতে হবে সেই জন্য। তো প্রিভিয়াসলি আইটি আমাদের একটা ম্যানুয়াল ছিল, যেটা আসলে মূলত বেসিক স্টেজের আইটির যে অ্যাক্টিভিটি গুলা এগুলো ছিল। বাট এখন যেহেতু যুগ এগিয়ে যাচ্ছে, এআই, মেশিন লার্নিং এগুলো সব চলে আসছে, তো এগুলোর কারণে আমাদের আইটি সিলেবাসটাকেও যুগ যুগ উপযোগী করার জন্য একটা নতুন সিলেবাস অ্যাড করা হয়েছে। এটা গত 5-6টা সেশন হবে, 2 বছরের মতো হবে সময়, 2 বছর সময় আগে থেকে এটাকে চেঞ্জ করে নতুন একটা সিলেবাসে কনভার্ট করা হয়েছে। তো এই সিলেবাসটা মূলত আপনারা শুনেছেন কিনা, ফিসাস, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর, এইটার নাম শুনেছেন কি আপনারা? না স্যার। সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর, তো এটা একটা ইউএস বেসড ডিগ্রি। তো এটা মূলত অডিটরদের জন্য ডিজাইন করা এই ডিগ্রিটা, যারা কিনা ইনফরমেশন সিস্টেম কিংবা আইটি সিস্টেম অডিট করতে পারবে, এর জন্য এই ধরনের সিস্টেমটা, এই সিলেবাসটাকে রেডি করা। তো এই সিলেবাসটা আমাদের প্রফেশনের সাথে মানে খুবই ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমরা যেহেতু অডিট প্রফেশনে আছি, অডিট প্রফেশনের সাথে আইটিও জড়িত। তো আইটির অডিট আমাদের জানা প্রয়োজন। তো এর জন্য আমাদের এই সিলেবাসটাকে টোটালি অ্যাডপ্ট করে, মানে এই সিসার যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটাকে অ্যাডপ্ট করে আমাদের আইটি সিলেবাসটা করা হয়েছে। তো আমরা যদি একটু সিলেবাসটা দেখি, আপনারা আমার প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন তো না? জি স্যার।
তো এই সিসা সিলেবাসের মূলত 5টা মডিউল আছে, হ্যাঁ, 5টা ডোমেইন বলে ওরা, এখানে বলে ওদের ডোমেইন। 5টা ডোমেইন আছে, যে 5টা মূল ভিত্তির উপর সিসা সিলেবাসটা রেডি করা। এই সিসা সিলেবাসটাই আপনারা দেখতেছেন বাম সাইডে, সিসা সিলেবাসটাকেই আমরা আমাদের কারিকুলামের মধ্যে সার্টিফিকেট লেভেল এবং প্রফেশনাল লেভেলে ভাগ করা হয়েছে। তো এর মধ্যে সিসা সিলেবাসের যে 5টা ডোমেইন আছে, এই ডোমেইনের মধ্যে প্রথম ডোমেইন যেটা সেটা ইনফরমেশন সিস্টেম অডিটিং প্রসেস। মানে এখানে বলা আছে যে একটা ইনফরমেশন সিস্টেম কিভাবে করে অডিট করা যেতে পারে। তো আপনারা যখন প্র্যাকটিক্যালি যখন কোনো ফার্মে জয়েন করবেন, যেহেতু আপনারা এখনো ফার্মে নেই, ফার্মে জয়েন করবেন, কোনো অডিটে যাবেন, তো তখন যদি কোনো ইনফরমেশন সিস্টেম অডিট করার প্রয়োজন হয়, কিংবা আপনারা যখন অ্যাকাউন্টস অডিট করবেন কিংবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করবেন, তো ওই কোম্পানিতে কোনো না কোনো ইনফরমেশন সিস্টেম ইউজ করে। তো সেখানে আপনারা এই প্রসেসগুলোকে ইউজ করতে পারবেন কিংবা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর সেকেন্ড একটা জিনিস হচ্ছে গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। মানে আইটি গভর্নেন্সটা এবং ম্যানেজমেন্টটা কিভাবে হবে, কোন ন্যাচারে হবে, কিভাবে তৈরি করতে হবে গভর্নেন্সটাকে, এটা ডিফারেন্সিয়েশন গুলা কিভাবে মানে কিভাবে ডিফাইন হবে, এই জিনিসগুলো এই এই ডোমেইনে বলা আছে, গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অফ আইটি। তারপর আছে হচ্ছে গিয়ে ইনফরমেশন সিস্টেম অ্যাকুইজিশন, ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। সো ইনফরমেশন সিস্টেম কিভাবে করে আমি নিব, ডেভেলপ করব কিভাবে, এবং ইমপ্লিমেন্টেশন কিভাবে করব, এটা মেইনলি প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন যে হয়, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ফেজ গুলো, যে এই ধরনের একটা টপিকের উপর এই ডোমেইনটাকে রেডি করা হয়েছে। একটা প্রজেক্ট নিলাম, কিভাবে করে প্রজেক্টটাকে আমি টেস্ট করব, প্রজেক্টটাকে কিভাবে করে আমি ফাইনালি ইমপ্লিমেন্ট করব, হ্যাঁ, এই টোটাল দিনের আইটি সিস্টেমে, হ্যাঁ, ইনফরমেশন সিস্টেমে আমি কিভাবে করে এটাকে করব, প্রজেক্ট গুলাকে, এই প্রজেক্ট সিস্টেমটাকে এখানে দেখানো হয়েছে। 4 নম্বর ডোমেইনে দেখানো হচ্ছে ইনফরমেশন সিস্টেম অপারেশন অ্যান্ড বিজনেস রেজিলিয়েন্স। তো ইনফরমেশন সিস্টেমটা আসলে কিভাবে করে রান করবে এবং এটা বিজনেসের ক্ষেত্রে কতটুকু হেল্পফুল, কতটুকু ভালোভাবে কাজ করবে, এই জিনিসটা দেখানো হচ্ছে 4 নম্বর ডোমেইনে। আর 5 নম্বর ডোমেইনে দেখানো হচ্ছে প্রোটেকশন অফ ইনফরমেশন অ্যাসেটস। তো আমার ইনফরমেশন সিস্টেম আছে, ইনফরমেশন অ্যাসেটস আছে, এটাকে প্রোটেকশন দিব কিভাবে করে, হ্যাঁ, এই জিনিসগুলো 5 নম্বর ডোমেইনে বলা আছে। তো এর মধ্যে আমাদের সার্টিফিকেট লেভেল সিলেবাসের মধ্যে এই যে 5টা ডোমেইন আছে, এই 5টা ডোমেইনের মধ্যে আমাদের 3, 4 এবং 5 এই আহ, এই 3টা ডোমেইন থেকে আমাদের মূলত সরি, ডিটেল সিলেবাসটা আপনাকে দেখাচ্ছি একটু পরে। 3, 4 এবং 5, হ্যাঁ, এই 3টা ডোমেইন থেকে আমাদের মূলত সার্টিফিকেট লেভেলে হচ্ছে। তো এই ডোমেইন গুলোকে ভাগ করে, এখানে যে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর ডোমেইন আছে, এই ডোমেইনে সবকিছু নেই আমাদের। এখানে নিচে ডিটেল সিলেবাসের মধ্যে আইডেন্টিফাই করে দেওয়া হচ্ছে যে আসলে কতটুকু আমাদের আছে। তো এখানে সার্টিফিকেট লেভেল এর মধ্যে আপনারা যে বইটা পেয়েছেন কিংবা যে সিলেবাসটা পেয়েছেন কিংবা হ্যান্ডবুকটা পেয়েছেন, ওখানে এই সার্টিফিকেট লেভেলের যে 4টা কোর এমফাসাইজ এরিয়া আছে কিংবা 4টা কোর যে কি বলবো, কোর চ্যাপ্টার বলবো, 4টা কোর চ্যাপ্টার আছে। এই কোর চ্যাপ্টার গুলো এই 3, 4 এবং 5 নাম্বার ডোমেইনের মধ্যেই আছে। তো এর মধ্যে বিল্ডিং ইনফরমেশন সিস্টেম এটা একটা টপিক। তো এটার মধ্যে কি কি কোন কোন এরিয়া গুলো আপনারা দেখবেন, এই জিনিসটা আপনাদের ওই যে হ্যান্ডবুকের মধ্যে বলা আছে। তারপর ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন টেকনোলজি এবং বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং এন্ড ডিজাস্টার রিকভারি, এই 4টা টপিকই আমরা এবার পড়বো। এর মধ্যে ফার্স্টে যে 2টা টপিক আছে, বিল্ডিং ইনফরমেশন সিস্টেম এবং ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম, এই 2টা টপিক আমাদের আরেকজন কো টিচার আছেন, ইনস্ট্রাক্টর আছেন, উনি পলাশ মল্লিক ভাই। উনি খুবই এক্সপিরিয়েন্সড, অনেক বছর ধরে আইটি পড়াচ্ছেন, আমাদের সিএম প্রফেশনে অনেক বছর ধরে পড়াচ্ছেন। তো উনি ওই ফার্স্টের 2টা টপিক কভার করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে লাস্টের 2টা টপিক, ইনফরমেশন টেকনোলজি এবং বিজনেস কন্টিনিউটি প্ল্যানিং এন্ড ডিজাস্টার রিকভারি, এই 2টা টপিককে আমি আপনাদেরকে কভার করার চেষ্টা করবো অ্যাজ পার সিলেবাস।
তো এর বাইরে আমাদের প্রফেশনাল স্টেজেও কিছু কিছু টপিক আছে। তো আমরা যদি ডিটেল সিলেবাসটা চলে যাই, আচ্ছা ডিটেল সিলেবাসটা আগে এখানেও আবার একটু ছোট্ট ভাগ করা আছে। তো যদি দেখেন চ্যাপ্টার 1 যেটা আছে বিল্ডিং ইনফরমেশন সিস্টেম, এটার মধ্যে কি কি আছে, এই যে প্রজেক্ট গভর্নেন্স, ম্যানেজমেন্ট, এগুলো আপনাদের ইয়ের মধ্যে আছে, আমি একদম ডিটেল বলবো না এগুলো। তো চ্যাপ্টার 1 এর উপর 15% এমফাসাইজ দেওয়া হয়েছে, চ্যাপ্টার 2 তে 15%, চ্যাপ্টার 3 তে 10% এবং চ্যাপ্টার 4 এ 10%। তো টোটাল 50%, যেটা 50 মার্ক বলছে, এই 50 মার্ককে এভাবে করে ডিস্ট্রিবিউট করা হয়েছে। তো এর মধ্যে বেশ কিছু জিনিসই আপনারা জানেন, কিছু কিছু জিনিস আপনাদের জানা প্রয়োজন হবে, নতুন করে জানার প্রয়োজন হবে। তো আমি যে চ্যাপ্টার 3 এবং 4 এ কভার করব, এর মধ্যে থাকবে হার্ডওয়্যার, সফটওয়্যার, হোয়াট ইজ হার্ডওয়্যার, হোয়াট ইজ সফটওয়্যার, ডাটা রিসোর্স ম্যানেজমেন্ট, টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং, মোবাইল কম্পিউটিং, ইন্টারনেট অফ থিংস, অ্যান্ড ডাটা এনক্রিপশন অ্যান্ড এনক্রিপশন রিলেটেড টেকনিক্স। এই টপিকগুলো চ্যাপ্টার 3 এর আন্ডারে থাকবে, এবং চ্যাপ্টার 4 আন্ডারে বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস, ডাটা ব্যাকআপ, বিজনেস কন্টিনিউটি প্ল্যান এবং ডিজাস্টার রিকভারি প্ল্যান। সো এই 4 নম্বর চ্যাপ্টারটা আপনাদের জন্য একদম হয়তোবা নতুন হবে, টোটালি নতুন হবে, এই জিনিসগুলো সম্বন্ধে হয়তো আপনারা নতুন করে জানবেন। বাট 3 নম্বর চ্যাপ্টার অনেক কিছুই আপনারা ইতিমধ্যে জানেন। আমরা চেষ্টা করবো ওগুলা আপনাদেরকে একটু সুন্দরভাবে জানানোর জন্য। স্যার জি, একটা কোশ্চেন আছে আমার। বলেন। স্যার যারা এবার এক্সাম দিয়েছে তারা অনেকেই বলেছে যে সাপ্লাই চেইন থেকে নাকি কোশ্চেন আসে। তো আমাদের টপিক গুলাতে তো সাপ্লাই চেইন এইগুলা দেখতেছি না, তো এইগুলা টপিক পড়লে কি কমন পাবো, বা এই টপিক থেকে কি আসবে নাকি বাহিরের কোনো মডিউল থেকে আসবে? সিএ সিএ সিলেবাসটা আসলে যখন আমরা পড়েছি, সিএ সিলেবাসটা আসলে একটা গাইডেন্স, ম্যানুয়াল বলেন, আপনি হ্যান্ডবুক বলেন, এই সবকিছু একটা গাইডেন্স। যে আমরা এটা কোনো কংক্রিট যে এই বইটা পড়লাম, এই বই থেকে আমার, এটা নট লাইক একাডেমিক এক্সামের মতো না, কিংবা একাডেমিক যে সিলেবাস গুলো থাকে এগুলোর মতো না, যে আমি এই টপিকটা পড়লাম, এই সূত্রগুলো পড়লাম, এই ফর্মুলা গুলো পড়লাম, এগুলো থেকে আমার আসবে, এই ধরনের কিন্তু সিলেবাসটা না, কিংবা সি এক্সামটা না। সি এক্সাম শুধুমাত্র আপনাকে একটা গাইডেন্স দিবে যে আসলে আমি এই এই টপিকটা কিংবা এই সাবজেক্টটা কিংবা এই থিমটা আমি কিভাবে করে নিজের মধ্যে ইন্টারনালাইজ করব, এবং এটাকে প্র্যাকটিক্যালি কিভাবে করে অডিট যে ফাংশন আছে ওই অডিট ফাংশনের মধ্যে কিভাবে করে ইমপ্লিমেন্ট করব। তো প্রশ্নগুলো আসলে ওই ভাবেই আসে। যেমন সাপ্লাই চেইন থেকে আসছে কোশ্চেন, সাপ্লাই থেকে কোশ্চেন আসার রিজনটা হচ্ছে যে, আমি আপনাদেরকে এই যে সিলেবাসটা দেখাই, সিলেবাসের মধ্যে এই যে বিল্ডিং ইনফরমেশন সিস্টেম যে আছে, বিল্ডিং ইনফরমেশন সিস্টেম, এটার মধ্যে থাকবে কি আমার যে ইনফরমেশন সিস্টেম আছে এটাকে তৈরি করার কিংবা এটাকে অ্যাকুইজিট করার যে ইস্যুস গুলো আছে, এই ইস্যুস গুলা এই বিল্ডিং ইনফরমেশন সিস্টেমের মধ্যে থাকবে। তো যখন অ্যাকুইজিশনের ইস্যু চলে আসছে, অ্যাকুইজিশন তো আমরা বুঝি না, অ্যাকুইজিশন টার্মটা শুনেছি কি, অ্যাকুইজিশন টার্মটা কেউ? জি স্যার, অন্তর্ভুক্ত করা। অন্তর্ভুক্ত করা। তাহলে আইটি সিস্টেমকে অ্যাকুইজিশন করতে হলে কি করতে হয়, আমাকে পারচেস করতে হয়, আমাকে কিনতে হয়, আমাকে ওটাকে ইনস্টল করতে হয়, বিভিন্ন ধরনের এখানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অনেকগুলো ব্যাপার আছে। কারণ আইটি সিস্টেমটা এরকম একটা সিস্টেম, ফর এক্সাম্পল আপনি একটা কম্পিউটার সিস্টেম কিংবা একটা সার্ভার সিস্টেম কিনলেন, কেনার পর পরবর্তী সময় এখানে আপনি দেখবেন যে এখানে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বলে একটা ব্যাপার আছে। মানে আমি একটা সার্ভার সিস্টেম কিনলাম, ওটা 6 মাস পর নষ্ট হয়ে গেল, কিংবা 6 মাস পর এটা কাজ করতেছে না। তো এর জন্য আমাদের কি করতে হয়, সার্ভিস লেভেল এগ্রিমেন্টটা করতে হয়, এগুলো সাপ্লাই চেইনের অন্তর্ভুক্ত। তো যার কারণে ওই টপিকটা চলে আসে, এরকম অনেক টপিক চলে আসে। এটা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়া যে এই এই জায়গাগুলো আপনারা কভার করেন, এই জায়গাগুলো কভার করার জন্য আপনারা সিলেবাসের মধ্যে সাপ্লাই চেইনের কিছু কিছু অংশ পাবেন, একদম যে পাবেন না তা না, কিন্তু একদম হলিস্টিক সাপ্লাই চেইন, টোটাল একটা সাপ্লাই চেইন কিভাবে চলে, এটা কিন্তু এই সিলেবাসের মধ্যে নাই, এই সিলেবাসের অন্তর্ভুক্ত না। বাট যেহেতু এটার মধ্যে একটা অংশের মধ্যে কিছুটা সাপ্লাই চেইনের অ্যাক্টিভিটি আছে, এর জন্য ওইখান থেকে কোশ্চেন আসতে পারে। আমি যদিও কোশ্চেনটা দেখি নাই, আমি জানি না আপনারা কোশ্চেনটা দেখেছেন কিনা, বাট
ওরকম কোশ্চেন আসতে পারে যে আসলে কিভাবে করে সাপ্লাই চেন এই প্রকিউরমেন্ট গুলাকে করবে, কিংবা এই প্রকিউরমেন্ট গুলার জন্য আসলে সাপ্লাই চেন ডিপার্টমেন্টের কি কি আপনার দিকে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু সাপ্লাই চেনের প্রশ্ন না, প্রশ্নটা কিন্তু আইটি অ্যাকুইজিশনের প্রশ্ন, কিন্তু সাপ্লাই চেন টার্মটা দিবে কারণ হচ্ছে কি ওরাই এই প্রকিউরমেন্টের সঙ্গে যুক্ত থাকবে, অ্যাকুইজিশনের সাথে যুক্ত থাকবে। কথাটা কি বুঝতে পারছি? স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম যে যেহেতু আপনি বললেন রিলেটেড এখানে কোনো টপিকও মানে আসবে। একজন একজন করে বলি। জি স্যার, আপনি যেহেতু বললেন যে এখানে তো আমরা যেভাবে ইউজ টু নর্মালি স্কুল কলেজ বা ভার্সিটিতে একটা নির্দিষ্ট সিলেবাস কভার করলে আমরা ওখান থেকে হচ্ছে অ্যান্সার করতে পারছি, সিএতে জি, যেহেতু এই জিনিসটা নেই তাহলে আমরা মানে এটা ক্র্যাক করার হচ্ছে আহ মানে আপনি যদি একটু গাইডেন্স দিতেন যে কিভাবে করলে হচ্ছে মানে আমি কভার করতে পারবো বা অ্যান্সার করতে পারবো, যেহেতু এটা সিলেবাস এখানে আমি কিভাবে এটা হচ্ছে মানে বুঝতে পারবো যে কোথা কোথা থেকে আমার প্রিপারেশন নিতে হবে ক্র্যাক করার জন্য। আপনি ঘুরে ফিরে ওই একাডেমিক সিলেবাসের দিকে চলে যাচ্ছেন। জি পুরো সিএস স্যার। জি, হ্যাঁ, এই পুরো সিএস সিলেবাসটা হচ্ছে কি একটা এডুকেশন এন্ড প্র্যাকটিক্যাল নলেজের উপর সিলেবাস। তো যারা আর্টিকেল স্টুডেন্ট, তারা কি করে, তারা এই যে পড়ালেখাটাকে আছে, পড়ালেখাটাকে ফর এক্সাম্পল তারা অ্যাকাউন্টিং পড়তেছে, তারা আইটি পড়তেছে, তারা অডিট পড়তেছে, তারা ফাইন্যান্স পড়তেছে, তো তারা এই পড়ালেখাকে কাজের সাথে রিলেট করে, যার কারণে তাদের জন্য কিছুটা হলো অ্যাডভান্টেজ যে হ্যাঁ এই কাজটাকে ফর এক্সাম্পল ধরেন সাপ্লাই চেইন নিয়ে আপনার প্রশ্ন আসছে। এখন একটা আর্টিকেল স্টুডেন্ট যখন কাজ করতে থাকে, কাজের মধ্যে সে যখন একটা অডিটে যায়, কোনো একটা ক্লায়েন্টে অডিটে যায় কিংবা অডিট ফাংশন রান করে, কিংবা এরকম হতে পারে সাপ্লাই চেইন সিস্টেমেরও অডিটের মধ্যে সে যাচ্ছে, কিংবা পিওরলি স্ট্যাটুটরি অডিট, মানে আমরা যেটা পিওর স্ট্যাটুটরি অডিট বলি সেটাতে যাচ্ছে, ওখানে গেলে কিন্তু সে ওই সাপ্লাই চেইনটাকেও কভার করতেছে যে হ্যাঁ একটা সাপ্লাই চেইন সিস্টেম আসলে কিভাবে চলে, প্রকিউরমেন্ট সিস্টেম কিভাবে চলে, একটা সাপ্লাই চেইন সিস্টেমের মধ্যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম গুলো কি, ওখানে কোন কোন জায়গাগুলো দেখতে হয়, সেটা কিন্তু একজন আর্টিকেল স্টুডেন্ট কিছুটা হলো দেখে, একটা এক্সটেন্ডে সে কিন্তু এটা নলেজ গ্যাদার করে। তো তখন কি করে, ওইটার সাথে সে এই সিলেবাসের একটা লিঙ্ক করার চেষ্টা করে, তখন প্রশ্নের মধ্যে যখন এই ধরনের কোনো প্রশ্ন আসে তখন কিন্তু সে প্র্যাকটিক্যাল নলেজ থেকেও কিছুটা অ্যান্সার করতে পারে। So, যখন পড়ালেখা করছি, যখন আমরা এই সিএস সিলেবাসের মধ্যে আসছি কিংবা সিএ পড়ালেখার মধ্যে আসছি, তখন তো এই পিরিয়ডিক্যাল সিস্টেমটা না থাকার কারণে আমাদের কিন্তু সবাই এই প্রসেসের মধ্যে দিয়ে গেছে। এখন পিরিয়ডিক্যাল সিস্টেম আসছে কিন্তু তখন কিন্তু সবাই এই প্রসেসের মধ্যে দিয়ে গেছে, যার কারণে আমরা কিন্তু মোর রিলেট করতে পারতাম। আমাদের সময় কিন্তু সিলেবাস কিংবা ম্যানুয়ালের কিন্তু আরো বেশি, মানে এখন যেরকম সিসা সিলেবাস থেকে অনেক কিছু আসতেছে, বই থেকে অনেক কিছু আসে, বইয়ের কিছু কিছু টপিক ধরে ডিরেক্টলি আসে। আচ্ছা তখন কিন্তু এগুলা আরো অনেক কম ছিল, তখন প্র্যাকটিক্যাল এবং বইটা ছিল একটা গাইডেন্স। আমাদের যে আগে যারা ছিল তখন তো বইও ছিল না, কোনো ম্যানুয়ালও ছিল না, কোনো আপনার আপনি যে ওয়ার্কবুক পেয়েছেন, হ্যাঁ, এগুলোও ছিল না, কিছুই ছিল না। টোটালি প্র্যাকটিক্যাল নলেজের উপর প্র্যাকটিক্যালি যে কাজগুলো করতেছে, এই প্র্যাকটিক্যাল কাজের সাথে কিছু কিছু গাইডেন্স ছিল, গাইডেন্স টাইপের কিছু যেমন আইটি সিলেবাসটা যেরকম গাইডেন্স টাইপের কিছু হ্যান্ডবুক ছিল, যেখান থেকে ওরা গাইডেন্স দিত, যে এরকম এরকম 2টা 3টা 4টা 5টা বইও পড়া লাগতো, অনেকের 4টা 5টা বইও পড়ে, ইভেন আমরাও অনেকগুলো বই পড়ছি। তো এই জিনিসটা বই পড়াটা যার 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 ক্ষেত্র থেকে, এখানে যদি আপনি বলেন যে একটা প্রেসক্রিপশন দিব যে এই প্রেসক্রিপশন করে পড়লে আপনারা পাশ করে যাবেন সব, এটা এই প্রেসক্রিপশন, এটা একটা সিলেবাস দিলাম কিংবা এটা একটা আপনাকে গাইডেন্স দিলাম, এটা করলেই আপনি পাশ করে যাবেন, এই গ্যারান্টি সিএ সিলেবাসে দেওয়া সম্ভব না। রাইসা কি বুঝতে পেরেছেন? জি স্যার, কিংবা বুঝতে অন্য যারা পেরেছি। আছেন, হ্যাঁ, এখানে আপনার নিজের কিছু ক্যাপাবিলিটি লাগবে, ক্যাপাসিটি লাগবে, আবার প্র্যাকটিক্যাল ফিল্ডের আসলে কি ধরনের কাজ হয় এই কাজগুলো সম্বন্ধে আপনার কিছুটা নলেজ লাগবে, আবার সিলেবাসটা একটা গাইডেন্স হিসেবে আপনাকে কাজ করবে। কারণ এখন অন্যান্য সাবজেক্ট গুলো আইটিতে একটু কম হচ্ছে, সামনে এটা হয়ে যাবে, আইটিতে এটাও হয়ে যাবে, সিনারিও বেস কোশ্চেন আসে। আপনারা নিশ্চয়ই দেখছেন কোশ্চেন পেপার, অন্যান্য সাবজেক্টের কোশ্চেন পেপার গুলো দেখছেন নিশ্চয়ই, দেখবেন যে সিনারিও বেস কোশ্চেন আসতেছে, যে একটা
স্পেশালি প্রফেশনাল লেভেলে সব প্রশ্ন এগুলো যেহেতু এমসিকিউ টাইপের, ওইভাবে সিনারিও বেস কোশ্চেন করা ডিফিকাল্ট হয়ে যায়। বাট প্রফেশনাল লেভেলে সব প্রশ্ন কিন্তু সিনারিও বেসড এবং প্র্যাকটিক্যাল সিচুয়েশনকে টেনে এনে প্রশ্ন করা হয়। আপনার প্রফেশনাল লেভেলে প্রশ্নগুলো যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটা সিচুয়েশন দেওয়া হয় যে এই সিচুয়েশনে হাউ ইউ উইল সলভ। এখন এই যে সলভটা আপনি করতে চাচ্ছেন, এটা আইটি হোক, অডিট হোক, অ্যাকাউন্টিং হোক, ট্যাক্স হোক, যেটাই হোক না কেন, যে সলিউশনটা আপনি করতে চাচ্ছেন, আপনার সলিউশন আর আমার সলিউশন তো সেম হবে না, কখনো হবে? কখনই আমাদের সলিউশন Right. সেম হবে না। হ্যাঁ, সেম হবে না। কি হবে? সলিউশনটা কারোটা বেটার হবে, কারোটা একটু কম বেটার হবে, বাট সলিউশনের আলটিমেট রেজাল্ট কিন্তু আমরা চাচ্ছি কি, আমরা কাস্টমার এন্ডে কিংবা আমরা যে প্র্যাকটিস এন্ডে একটা পজিটিভ সলিউশন দেওয়ার চেষ্টা করি। সো আমরা পরীক্ষার খাতার মধ্যে যখন দেখা হয় তখন এই জিনিসটাই ফোকাস করা হয় যে আসলে সে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারছে কিনা প্রপারলি, এবং এই প্রবলেমের যে সলিউশন ম্যাটারটা কিংবা সলিউশনের যে ওয়েটা, এই সলিউশনের ওয়েটা সে ঠিক মতন পরীক্ষার খাতায় প্রজেক্ট করতে পারছে কিনা, এই দুইটা জিনিসকে কিন্তু বেশি ফোকাস করা হয়, রাদার সলিউশন একদম 100% কারেক্ট কিনা। 100% কারেক্ট হলে তো বেটার, খুবই ভালো, কিন্তু মেইনলি প্রজেক্ট করা হয়, দেখা হয় হচ্ছে যে আপনি আসলে সলিউশন মানে যে প্রবলেমটা বলা হয়েছে প্রবলেমটা ঠিক মতো আইডেন্টিফাই করতে পারছেন কিনা এবং সলিউশনটাকে ঠিক মতো প্লট করতে পারছেন কিনা পরীক্ষার খাতায়। ক্লিয়ার কি? জি, স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার আমি জানি না ব্যাপারটা আগে আলোচনা হয়েছে কিনা, একটা প্রবলেমের জন্য ক্লাসে জয়েন হতে পারি নাই আগে। স্যার যদি একবার কাইন্ডলি বলতেন যে আমাদের যে হ্যান্ডবুকটা সেটা তো একদম ছোট, তাহলে আমরা ডিটেলস কোথা থেকে পড়বো? মানে ডিটেলস একদম হচ্ছে চিকন হ্যান্ডবুকটা। হ্যাঁ, সিসা সিলেবাস থেকে পড়বেন। হ্যাঁ, সিসার যে বুক আছে লাস্ট যেটা আছে, এটা লাস্ট এখন যে ভার্সনটা আমার কাছে আছে, এই ভার্সনটা হচ্ছে যে এটার নাম হচ্ছে সিসা রিভিউ ম্যানুয়াল। হ্যাঁ, 28 এডিশনটা আমার কাছে আছে, আমি শেয়ার করে দিব। হ্যাঁ, এটা আপনারা এখান থেকে সফট কপি আছে আমার কাছে, আপনারা চাইলে হার্ড কপিও কিনে নিতে পারেন, নীলখাতায় অ্যাভেলেবেল এই বইটা, সিসা রিভিউ ম্যানুয়াল। এবং আমি তো এখন সিলেবাসটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সো এই সিলেবাস অনুযায়ী ধরে ওই যে টপিকগুলো আমরা কভার করব, ওই টপিকগুলো আপনারা ওই বই থেকে পড়তে পারবেন। আচ্ছা, কিছু টপিক আপনারা জি হয়তো স্যার, বা থ্যাংক ইউ। নিজেরাও একটু অ্যানালিসিস করে পড়তে হবে, আর ম্যাক্সিমাম টপিকটাই 95% টপিকই আপনারা সিসার বই থেকে পাবেন। হ্যাঁ? ওকে স্যার। ওইটার আমি আপনাদেরকে ওই সফট কপি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। হ্যাঁ, তো এটা প্রফেশনাল লেভেলে। আবার আমরা চলে যাই এখন চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3, তো এই চ্যাপ্টার 3টা হচ্ছে যে সিসা যে বইটা আছে, সিসা সিলেবাসের চ্যাপ্টার 3। হ্যাঁ, সিসা সিলেবাসের চ্যাপ্টার 3। তো সিসা সিলেবাসের চ্যাপ্টার 3টা আমাদের এখানে, এই যে দেখেন ডান দিকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ডান দিকে লেভেল লেখা আছে ITCL। আর আইসিবি সিলেবাস, এই যে বিল্ডিং ইনফরমেশন সিস্টেম, এই বিল্ডিং ইনফরমেশন সিস্টেমের আন্ডারে আসলে সিসি সিলেবাসে কোন কোন টপিক গুলো আছে, হ্যাঁ, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন না? তাহলে সিসি সিলেবাসে যদি আপনারা নেন, তাহলে এই যে 3.1 এটা যদি আপনারা পড়েন তাহলে কভার হবে এই বিল্ডিং ইনফরমেশন সিস্টেম 1.1, 3.1.2। হ্যাঁ, আহ, আমি যদি সিসা রিভিউ মডেলটা আপনাদের সঙ্গে শেয়ার করি একটু, তো বাদ দিয়ে আমি দেখতে পাচ্ছেন সিসা রিভিউ ম্যানুয়ালটা? এখানে এটা হচ্ছে গিয়ে 577 পেজের একটা বই। হ্যাঁ, তো যারা চিকন চিকন বই দেখে খুব
খুশি হয়েছিলেন, তা খুব বেশি খুশি হওয়ার কিছু নাই এখানে। এই যে বিল্ডিং ইনফরমেশন সিস্টেম, এখানে 3.1 প্রজেক্ট গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই যে প্রজেক্ট অ্যানালাইসিস যেটা, হ্যাঁ, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম। হ্যাঁ, এটা অবশ্য আমাদের পলাশ মল্লিক ভাই আপনাদেরকে দেখাবে। হুম, এখানে আরো অনেকগুলা টপিক আছে এখানে। তো এই যে এসডিএলসি মডেল, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবই পলাশ মল্লিক ভাই অনেকই এক্সপিরিয়েন্স টিচার। উনি খুব ভালোভাবে, আমি আশা করি আপনাদের ভালো লাগবে ওনার ক্লাস। আপনাদের ওনার ক্লাস করেননি এখন একটাও, না? না আচ্ছা স্যার, আমাদের আইটির আইটি এটাই ক্লাস প্রথম ক্লাস। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে যে বইটা, এই বইটা আমি আপনাদের শেয়ার করব। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, আপনারা আহ এগুলা পড়তে পারেন। এটা পড়লে আপনাদের দুইটা লাভ হবে। আপনার চাইলে ভবিষ্যতে যদি সিসার এক্সাম দিতে চান, সিসার সার্টিফিকেশনটাও নিতে চান, তাহলে সেখানেও কিন্তু আপনাদের একটা বড় অ্যাডভান্টেজ আপনারা পাবেন এখানে। তো সিলেবাসটা আমরা একটু আগাই। হ্যাঁ, তো আমি যে টপিক গুলো পড়াবো এখানে, এখানে দেখেন ডান দিকে লেখা আছে আইটি সিএল, দেখছেন কি? এটা চ্যাপ্টার 3। তো চ্যাপ্টার 3 এই অংশগুলো আইটিসিএল এ আছে। হ্যাঁ, আহ, এই অংশগুলো আছে। চ্যাপ্টার 3 আমরা এই টোটাল অংশটুকু আছে। চ্যাপ্টার 4 এ যদি আমরা যাই, চ্যাপ্টার 4 এর যে ইয়েলো মার্ক করা আছে যেটা, হ্যাঁ, ইয়েলো মার্ক দেখতে পাচ্ছেন, ইয়েলো মার্ক করা। জি স্যার। হুম, এই ইয়েলো মার্ক টপিক গুলো আমি কভার করব। আর এতক্ষণ যে চ্যাপ্টার 3 আইটিসিএল দেখছেন, ওই যেগুলো মার্ক করা নাই, এগুলো পলাশ মল্লিক ভাই কভার করবে। হ্যাঁ, আমি এই ইয়েলো মার্ক পর্যন্ত কভার করব। এই আবার চ্যাপ্টার 4 এর ইয়েলো মার্ক ছাড়া যে অংশটুকু আছে, এগুলা পলাশ মল্লিক ভাই কভার করবেন। হ্যাঁ, এখানে আবার এই যে ইয়েলো মার্ক করা দেখতেছেন, অনেকগুলো টপিক আছে। তারপর চ্যাপ্টার 5 এর এইগুলো আমাদের সিলেবাসের বাইরে আছে, এই অংশটুকু। আইটি জিপিএল যেটা আছে লেখা পাশে, এগুলো আমাদের টপিকের বাইরে। হ্যাঁ, আমাদের শুরু আবার 5 নম্বর চ্যাপ্টারের এই 5.5.1 এখান থেকে শুরু। আমরা এটাও আমি কভার করব, এই অংশগুলো আমি কভার করব। এই হচ্ছে কি টোটাল সিলেবাসটা। আপনাকে বুঝতে পারছেন টোটাল সিলেবাসটা? খুব বেশি বড় না সিলেবাস, আবার আমাদের যেহেতু মার্কসও কম, খুব বেশি চ্যালেঞ্জিং না, বাট একটু আহ একটু ডিফারেন্ট টাইপের এটা। আইটি গতানুগতিক আইটির মতো না, এটা একটু ডিফারেন্ট টাইপের টপিক গুলো এবং পড়ার ইয়েগুলো। তো রাজীব সিয়ার, না? জি স্যার। রাজীব, একটু চ্যাট বক্সে আপনার নাম্বারটা দেন আমাকে। আমি আপনাকে সিলেবাসটা এবং বইটা দিচ্ছি। শিওর স্যার, দিচ্ছি। চ্যাট বক্সের নাম্বারটা দেন, আমি এখনই আপনার শেয়ার করছি। আপনার একটা গ্রুপ করে নেবেন। হ্যাঁ, গ্রুপের মধ্যে আপনার শেয়ার করে নেবেন, কিংবা গুগল ড্রাইভে চলে করতে পারেন। চ্যাট বক্সটা কি কাজ করতেছে না রাজীব? স্যার চ্যাট বক্সটা কাজ করতেছে না, ওপেন নাই তো। উম, আচ্ছা, আমি আমার নাম্বারটা দিচ্ছি আপনাকে এখানে। আহ, আমার নাম্বারটা দিচ্ছি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। হাই দেন, তাহলে আমি
পেয়েছেন আমার নাম্বারটা? জি স্যার, নোট করছি। স্যার আমি আপনাকে নক দিচ্ছি হোয়াটসঅ্যাপ। থ্যাংক ইউ। স্যার আমি আপনাকে নক করেছি স্যার হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়েছি। এটা যেতে একটু সময় লাগবে, একটু বড় সাইজ, যেতে একটু সময় লাগবে, এটা আপনারা পেয়ে যাবেন। সো এখন 8টা 20 বাজে, আমরা জাস্ট 15 মিনিটস পর উইল স্টার্ট রিজিউম এগেইন, ওকে? 8টা 35-এ আমরা আবার রিজিউম করবো ইনশাল্লাহ। 15 মিনিটস ব্রেক, ওকে?
So we resume again. আমরা ফার্স্টে এই টপিকটা মোটামুটি ইজি টপিক, আপনারা এটা সম্বন্ধে সবাই মোটামুটি জানেন কম বেশি। তো একটা কম্পিউটার সিস্টেম, আচ্ছা এটা পড়ার আগে আমরা একটা জিনিস একটু দেখি। Sorry. হিস্ট্রি অফ কম্পিউটার সিস্টেম। তো আপনার কম্পিউটার সিস্টেম হিস্ট্রিটা জানেন কি? কম্পিউটার কিভাবে করে আসছে, কম্পিউটারের জনককে, কম্পিউটারের বিবর্তনটা কিভাবে হয়েছে, এই জিনিসগুলো কি জানেন আপনারা? স্যার পড়েছিলাম আগে স্যার, অনেকটাই ভুলে গেছি। জনসন মেবি চার্লস ব্যাবেজ। আর কম্পিউটারটার বিবর্তনটা কিভাবে হয়েছে, কম্পিউটার নামটা কোথা থেকে আসছে এটা কি জানি? স্যার কম্পিউটার গণনা করা থেকে এসেছে নামটা স্যার। গণনা করা থেকে আসছে, ভেরি গুড। সো কম্পিউট থেকে কম্পিউটার নামটা আসছে। তো এই কম্পিউটারটা আমরা খুব দ্রুত দেখবো এটা, হ্যাঁ দ্রুত দেখে তারপর আমরা অন্য টপিকটা চলে যাবো। জাস্ট একটা হিস্ট্রিটা, যে কম্পিউটারটা কিভাবে আসছে এটা বোঝার জন্য আপনাদের জন্য, হ্যাঁ। তো এই কম্পিউটারটা আসলে অনেক আগে এই কম্পিউটার আসলে ছিল একটা মানুষ। কম্পিউটারটা কোনো কম্পিউটার ছিল না, এটা ছিল একটা মানুষ। এবং এটা ছিল একটা মানুষের জব টাইটেল, যেমন আমরা যেরকম অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, কিংবা অডিটর, এরকম টাইপের একটা জব টাইটেল ছিল কম্পিউটার। এবং তারা ছিল, এই জব টাইটেলে যারা কাজ করতো তারা ছিল ম্যাক্সিমাম ফিমেল, উইমেন। তো তারা কি করতো, তারা রিপিটেটিভ ক্যালকুলেশনে কাজ করতো, একটু আগে যে বললো না গণনাকার, তো তারা এরকম রিপিটেটিভ গণনার কাজ করতো। তো এই গণনা কাজ এই যে মহিলারা করতেন কিংবা উইমেনরা করতেন, তাদের এই জব পজিশনটার নাম ছিল কম্পিউটার। খুবই আশ্চর্য হলো, এই মানুষ ছিল হচ্ছে কম্পিউটার। তো দিস একটা ছবি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এটা হচ্ছে যে অনেক আগে যখন এই পজিশনটা ছিল, কম্পিউটার নাম ছিল এবং মানুষ ছিল, এটা এই ধরনের ছিল। এরকম কিছু মহিলারা, ওনারা ডেস্কে বসে শুধু গণনার কাজ করতেন, কন্টিনিউসলি গুনতেন সবকিছু। তো পরবর্তী সময় এই কম্পিউটারের বেশ কিছু বিবর্তন হয়েছে। বিবর্তনের মধ্যে সাইড রুলার আসছে, দেন প্যাসকালিন আসছে। হ্যাঁ, এটা ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য ইউজ করা হতো। খুব বেশি আমাদের এটা জাস্ট আমি একটা আপনাদের সম্যক ধারণা দেওয়ার জন্য, এটা খুব ইন ডিটেইল আপনাদের বোঝার প্রয়োজন নাই, বাট জানা থাকার জন্য আর কি, হ্যাঁ। দেন আসছে হচ্ছে যে আরেকটা মেশিন, এটাও ক্যালকুলেশনে কাজ করা হতো। ক্যালকুলেশনের জন্য এই ধরনের একটা মেশিন আসলো। এটার মধ্যে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন এই ধরনের কাজগুলো করা যেত। পরবর্তী সময় চলে আসলো এই পাঞ্চ কার্ড সিস্টেম। এই পাঞ্চ কার্ড সিস্টেমটা আসলে আপনারা অনেকেই জানেন। পাঞ্চ কার্ড সিস্টেমটা আগে এই পাঞ্চ কার্ড দিয়ে ক্যালকুলেট করা হতো, একটা মেশিনের মতো ছিল, ওখানে পাঞ্চ কার্ড গুলো দিয়ে গণনা করে এই ক্যালকুলেশনের কাজটা করা হতো আর কি। এই যে পাঞ্চ কার্ডের মধ্যে ক্যালকুলেশন করে করে করা হতো মেশিনটা। পরবর্তী সময় আপনার যেটা বললেন এই চার্লস ব্যাবেজ। তো চার্লস ব্যাবেজ আসলে কম্পিউটারের জনক, আধুনিক কম্পিউটারের জনক, হ্যাঁ। মানে নতুন যে আমরা আধুনিক যে কম্পিউটার চালাচ্ছি, এই কম্পিউটারের জনক হচ্ছে কি চার্লস ব্যাবেজ। তো উনি ফার্স্ট অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করছে, যেটা কিনা আধুনিক কম্পিউটারের একটা প্রতিকৃতি হিসেবে আছে, যেটা কিনা অ্যারিথমেটিক্স অপারেশন গুলো করতে পারতো, এই এডিশন, সাবট্রাকশন এগুলো করতে পারতো আর কি। এটা ছিল সেই সময় অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা। তো এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা চালানোর জন্য, এই যে চার্লস বেবেল যে অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা তৈরি করছে, এটাকে চালানোর জন্য আরেকজন ভদ্রমহিলা ছিলেন। উনি ফার্স্ট কম্পিউটারের প্রোগ্রামটা তৈরি করছিলেন, যে একটা প্রোগ্রাম তৈরি করলাম যেটা দিয়ে এই
মেশিনটা যে চলবে, এই মেশিনটা আসলে কিভাবে চলবে, এই প্রোগ্রামটা উনি তৈরি করছিলেন। পরবর্তী সময়ে আরো কিছু বিবর্তন হলো কম্পিউটারের, এরকম আহ, ঘড়ির মতন দেখতে কিছু ডায়াল ইন্ডিকেটরের মাধ্যমে এই ক্যালকুলেশন কাজগুলো করা হতো। তারপর একটা আদমশুমারির মেশিন তৈরি করা হলো, ফার্স্ট মেশিন। হ্যাঁ, এটাও ক্যালকুলেশন, মানে এই সবগুলো ক্যালকুলেশন, কম্পিউটারটা থেকে ক্যালকুলেশনের কাজ তো গণনা কাজ, তো এই সবগুলো মেশিনই প্রথম থেকে এখন পর্যন্ত যতগুলো মেশিনই ছিল, এই সবগুলো মেশিনই আসলে এই গণনা, বিভিন্ন ধরনের গণনা কাজ করতো। কেউ ট্যাক্স ক্যালকুলেশনের কাজ করতো, কেউ শুমারির কাজ করতো, কেউ এডিশন সাবট্রাকশন কাজ করতো, এই ধরনের বিভিন্ন ধরনের গণনা কাজ করতো। তারপর টেবুলেটিং মেশিন আবিষ্কার করলো আইবিএম। আইবিএম এখন আপনারা সবাই জানেন, এই মানে কোম্পানিটার নাম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস। তো এরা ফার্স্ট এই টেবুলেশন মেশিন আবিষ্কার করলো। এই টেবুলেশনটাও হচ্ছে গিয়ে ওই গণনাই, সবই গণনা এখানে, এক একজনের এক এক ধরনের গণনা। এবং এই টেবুলেশন মেশিনের পরবর্তী সময় যে আধুনিক কম্পিউটারটা তৈরি করা হলো, অটোমেটিক ডিজিটাল কম্পিউটার, এটার নাম ছিল মার্ক ওয়ান। তো এই মার্ক ওয়ানের যে প্রোগ্রাম, সেটাও একজন মহিলা। দেখেন, ফার্স্টে যে অ্যারোনটিক ইঞ্জিন আবিষ্কার করছে, ওটার পর ওটার চালানোর জন্য এই প্রোগ্রাম আবিষ্কার করছে, সেটাও একজন মহিলা ছিলেন। এবং কম্পিউটারটা আসছে মহিলা থেকে, এবং এই মার্ক ওয়ান এটার প্রোগ্রামও করছেন একজন মহিলা। সো এই পুরো কম্পিউটার যে আবিষ্কার কিংবা কম্পিউটার যে অ্যাক্টিভিটি, এটা একটা পুরুষ এবং মহিলা কন্টিনিউয়াসলি কিন্তু প্রথম থেকেই এখানে জড়িত ছিলেন। তো তারপরে এই এই আমরা যে নতুন দেখতেছি ইলেকট্রনিক কম্পিউটার গুলো দেখতেছি, এটা ফার্স্ট 1946-এ এটা আবিষ্কার করা হয়েছে। এটা ছবিতে দেখেন অনেক বড় সাইজের একটা কম্পিউটার ছিল, ইলেকট্রনিক কম্পিউটার অথবা ক্যালকুলেটর, যেটা আমরা এখন ক্যালকুলেটর হিসেবে চিনি, এর অনেক বড় সাইজের ছিল। হ্যাঁ, ছবি, এটা জাস্ট ওইভাবে করে ছবিটা দেখলে আপনারা কিছুটা হলে বুঝতে পারবেন যে আসলে এটা কি অবস্থা ছিল 1946-এ। বর্তমানে আমরা যে কম্পিউটার গুলো নিয়ে কথা বলতেছি, এগুলা হচ্ছে গিয়ে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন আর ফিফথ জেনারেশন কম্পিউটার এখন আমরা কথা বলতেছি। তো হোয়াট ইজ ফার্স্ট জেনারেশন কম্পিউটার? যেগুলা এই যে 1946-এ যে কম্পিউটারটা, ইলেকট্রনিক কম্পিউটারটা আবিষ্কার হলো, এর আগে যে ছিল এই সবগুলো কম্পিউটার ছিল হচ্ছে গিয়ে ফার্স্ট জেনারেশন কম্পিউটার। এবং পরবর্তী সময়ের কম্পিউটার গুলো, এটার জেনারেশনটা ছিল 1940 থেকে 1959। এই ইনফরমেশনটা আপনাদের জানা জরুরি, আগের গুলোর থেকে এই ইনফরমেশন জানা জরুরি, কারণ হচ্ছে কিভাবে করে বিবর্তনটা হয়েছে এটা বোঝার জন্য। এবং পরবর্তী সময় যখন আমরা কম্পিউটারের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আলোচনা করবো কিংবা কম্পোনেন্ট গুলো দেখবো, তো তো এর জন্য আমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমে যে 1940 কিংবা 1959 পর্যন্ত যে ফার্স্ট জেনারেশন কম্পিউটার গুলো ছিল, এগুলোর সাইজ ছিল অনেক বড় বড়। আমরা একটু আগে দেখছি, সবগুলো ছবি দেখছি, সেগুলোর সাইজ ছিল অনেক বড় বড়, বিল্ডিং এর সমান বড় বড়, একতলা দোতলা বিল্ডিং এর সমান বড় বড় সাইজ ছিল। এবং এখানে এই কম্পিউটার গুলো কাজ করতো ভ্যাকিউম টিউবের মাধ্যমে। এখানে হাজার হাজার ভ্যাকিউম টিউব ছিল, এই ভ্যাকিউম টিউবের মাধ্যমে কাজ করতো, এবং এগুলো ছিল বর্তমান যুগের কম্পিউটার থেকে অনেক 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 বেশি স্লো, খুবই স্লো ছিল এগুলো। পরবর্তী সময়ে সেকেন্ড জেনারেশন কম্পিউটার স্টার্টেড ফ্রম 1959। তো এখানে কি হলো, এই ভ্যাকিউম টিউব চেঞ্জ হয়ে চলে আসলো ট্রানজিস্টর। তো এই সেকেন্ড জেনারেশন কম্পিউটার থেকে শুরু হয়ে গেল ট্রানজিস্টর ইউজ করা, ভ্যাকিউম টিউব বাদ দিয়ে। যেহেতু ট্রানজিস্টর ইউজ করা শুরু করলো, এটা সাইজ হয়ে গেল স্মল, পাওয়ারফুল এবং কিছুটা রিলায়েবল। এবং এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেসও আবিষ্কার শুরু হলো ফ্রম 1959। প্রোগ্রাম এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। প্রোগ্রামটা হচ্ছে গিয়ে ফিক্সড, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গিয়ে চেঞ্জ করা যায়, ডাইনামিক। থার্ড জেনারেশন কম্পিউটারের মধ্যে আরো অত্যাধুনিক হলো, এটা ট্রানজিস্টর থেকে চলে আসলো সিলিকন চিপ, এবং সাইজ আরো ছোট হয়ে গেল থার্ড জেনারেশন কম্পিউটার গুলো, এবং অনেক বেশি ক্যাপাবিলিটি সহ হয়ে গেল। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, ডান দিকে দেখবেন, ছবিটার ডান দিকে একটা ছোট্ট কম্পিউটার দেখতেছেন। কারণ এগুলো আগে আইবিএম, অ্যাপল, এরা এই ধরনের কম্পিউটার গুলো অনেক আগে, এটা 17th এর সময়
70-এর সময়, 70-এর দশকের দিকে এই কম্পিউটার গুলো আসা শুরু করলো। বর্তমানে আমরা যেগুলো চালাচ্ছি এগুলো হচ্ছে 4th জেনারেশন কম্পিউটার। অল কম্পিউটার ইন প্রেজেন্ট টাইম ফ্রম মাইক্রো কম্পিউটার টু সুপার কম্পিউটার, এগুলো যে ল্যাপটপ, ডেস্কটপ, এগুলা 4th জেনারেশন কম্পিউটার আমরা এখন চালাচ্ছি। এবং এখন আমরা এখন বর্তমানে খুব ওয়াইডলি ইউজ করতেছি 4th জেনারেশন। এখন 5th জেনারেশনের মধ্যে আমাদের চলে আসছে কি বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ সাইজের, মানে হাতের মধ্যে, এগুলো আমরা এখন ইউজ করতেছি, বা এগুলো আরো ডেভেলপ করতেছে। ওয়াইডলি ইউজ হচ্ছে না, একটা লিমিটেড ইউজ হচ্ছে এগুলোর, বাট এগুলো আরো অনেক ওয়াইডলি ইউজের দিকে যাচ্ছে। স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেশি চলে আসছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা এআই এখানে কাজ করতেছে। এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেস কাজ করতেছে এবং লার্জ স্কেল ইন্টিগ্রেশন গুলো কাজ করতেছে। তো ইন্টিগ্রেশন হচ্ছে কি একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের কানেক্টিভিটি, সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন। তো এই ইন্টিগ্রেশন গুলো কাজ করতেছে। তো আপনারা নিশ্চয়ই এখন অনেকেই স্মার্ট ওয়াচ ইউজ করেন, আবার স্মার্টফোনও ইউজ করেন। সো এই স্মার্ট ওয়াচ এবং স্মার্টফোনের মধ্যে দেখবেন যে একটা ইন্টিগ্রেশন আছে। তো এটা হওয়ার রিজন থেকে এটা 5th জেনারেশন কম্পিউটারের একটা বৈশিষ্ট্য, যে এটা এই যে একটার সাথে আরেকটা যে সিমলেসলি কানেক্ট করতেছে, ডেটা আদান প্রদান করতেছে, আপনাকে ডেটা দেখাচ্ছে, এই কাজগুলো এই 5th জেনারেশন কম্পিউটার গুলো করতে পারে। তো এই কম্পিউটারটা আসলে এই যে চলতেছে, কম্পিউটারের মধ্যে কম্পিউটার একটা আর্কিটেকচার আছে। হোয়াট ইজ দ্য কম্পিউটার আর্কিটেকচার, এটা আমরা দেখবো একটু। কম্পিউটার আর্কিটেকচার যে মেইন কম্পোনেন্ট সেটা হচ্ছে কি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। So a central processing unit is a portion of a computer system that carries out instruction of computer program and is the primary element carrying out the computer function. তো এই সিপিইউ কাজটা হচ্ছে কি কম্পিউটার প্রোগ্রামটাকে ক্যারি করা, ওইটা ইনস্ট্রাকশন হয়ে কম্পিউটার যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্ট গুলোকে ফাংশনিং করা, এটা হচ্ছে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মেইন কাজ। The form, design and implementation of CPUs has changed dramatically since earliest example, but their fundamental operation remains much the same. So দেখেন আপনার ফার্স্টের দিকে যখন আমরা দেখছি চার্লস বেবেজের সময় যখন অ্যানালিটিক্যাল ইঞ্জিন এবং ওখানে প্রোগ্রাম ছিল, ওখানেও যেরকম প্রোগ্রাম ছিল ওইটাও একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ছিল। আবার বর্তমান সময়ে যেগুলো আছে সেখানেও কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে এবং প্রোগ্রামস আছে। সো এগুলোর যে ডিজাইন, ফর্ম ফ্যাক্টর, এগুলো অনেক বেশি চেঞ্জ হয়েছে ড্রামাটিক্যালি। মানে তখন ছিল বড় বড় সাইজের টিউব ছিল, ট্রানজিস্টর ছিল, টেবিলের সমান সাইজের কম্পিউটার ছিল। এই যে এই ডিজাইন, ফর্ম ফ্যাক্টরস, এগুলো সবই চেঞ্জ হয়ে গেছে অনেক বেশি, হয়ে হাতে আমাদের ঘড়ির আকারে চলে আসছে। বাট ফান্ডামেন্টাল অপারেশন কিন্তু সেমই আছে। ওই যে সিপিইউ প্রোগ্রাম, এই অপারেশনস গুলো আছে, যে এই অপারেশনস গুলো কিন্তু একদম আগে যেরকম ছিল ওরকমই আছে। তো the CPU has 5 basic component. একটা সিপিইউর মধ্যে 5 বেসিক কম্পোনেন্টস থাকে। এই 5 বেসিক কম্পোনেন্ট গুলো কি কি? RAM, রেজিস্টার, কন্ট্রোল ইউনিট, ALU and buses. So what is RAM? কেউ বলতে পারে? খুবই ইজি প্রশ্ন। র্যাপিড অ্যাকশন মেমোরি নেই, সরি, So random access memory, sir. তার আগে কি বলে র্যান্ডম জানি? র্যান্ডম সরি So random access memory. র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কে জানি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বললো, ব্যাটালিয়ন বলি নেই স্যার, মেমোরি বলছি বলে। হয়তো এটা আপনার কাছে বের করার জন্য বললাম আর কি। ঠিক আছে, তারপর আছে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, হচ্ছে কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপর থাকে রেজিস্টার, কন্ট্রোল ইউনিট, ALU এবং বাসেস। তো কোনটা কি এটা আমরা একটু এখন দেখি। RAM stands for random access memory. So a random access memory is a form of data storage. হ্যাঁ, এটা কি করে? এটা ডেটাটাকে নেয়, এটাকে প্রসেস করে, আবার এটাকে যে প্রোগ্রাম করা থাকে ওই প্রোগ্রামের ইনস্ট্রাকশন অনুযায়ী ডেটাকে আবার ফেরত দেয়, কিংবা ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে এটার যে ফাংশনটা আছে ফাংশনটাকে রান করে। তো এটা কন্টিনিউয়াসলি খুব দ্রুততার সহিত, এই যে র্যান্ডম অ্যাক্সেস, র্যান্ডম বলার কারণটা কি? র্যান্ডম কারণটা হচ্ছে কি এটা খুব দ্রুততার সহিত, আপনার বলি না র্যান্ডম বলি না, তো এরকম খুব দ্রুততার সহিত সে রিড করতে পারে, রাইট করতে পারে, প্রসেস করতে পারে। এটা হচ্ছে কি র্যামের মূল ফাংশন।
So it is a form of data storage. এটা data store করে. It stores program instruction and data. এটা programming instruction store করে এবং data store করে. So এটা একটা টেম্পোরারি মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি কিন্তু একটা টেম্পোরারি মেমোরি, মানে ও কিন্তু মেমোরি করে ডাটা যে স্টোর করে রেখে দেয় না, প্রসেস করে আবার ছেড়ে দেয়, আবার প্রসেস করে ছেড়ে দেয়, এরকম। তারপর আছে হচ্ছে গিয়ে রেজিস্টার, a small amount of storage available on a CPU. So এই রেজিস্টার গুলো হচ্ছে কি ছোট 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 অ্যামাউন্ট অফ স্টোরেজ যেটা একটা সিপিইউর মধ্যে থাকে। It contents can be easily and more quickly accessed than storage available elsewhere. So এটা আরো ছোট, অল্প, ইজিলি এবং কুইকলি অ্যাক্সেস করতে পারে এবং স্টোরেজ করতে পারে, যেটা অন্য কোথাও এই রেজিস্টারের মধ্যে যেভাবে করে যত ইজিলি কুইকলি অ্যাক্সেস করা যায় কিংবা স্টোর করা যায়, এটা অন্য কোথাও পুরো সিপিইউর অন্য কোথাও করা যায় না। সো একটা ডেটা যখন প্রসেস করার জন্য আসে তখন ফার্স্টে কোথায় আসে? ফার্স্ট আসে র্যামে, তারপর ওটা চলে আসে ওখান থেকে, র্যাম থেকে চলে আসে রেজিস্টারে টু প্রসেস, যেটা তখন আরো কুইক প্রসেস করতে পারে। তারপর হচ্ছে কন্ট্রোল ইউনিট। তো এই কন্ট্রোল ইউনিট ইজ এ পার্ট অফ মেশিনারি দ্যাট কন্ট্রোলস দ্য অপারেশন। সো এই কম্পিউটারের যে টোটাল ফাংশনস গুলো যে কন্ট্রোল করা হয়, এই কন্ট্রোল গুলো করা হচ্ছে গিয়ে কন্ট্রোল ইউনিট। সো যদিও এখানে ছবিটা এভাবে দেখা যাচ্ছে, বাট বর্তমান সময়ে সিপিইউর মধ্যে কন্ট্রোল ইউনিটটা একটু ডিফারেন্ট ভাবে দেখা যায়। ইট কোঅর্ডিনেটস দ্য ইনপুট এন্ড আউটপুট ডিভাইসেস অফ কম্পিউটার সিস্টেম। সো এটা কি করে? আমাদের যে ইনপুট আউটপুট ডিভাইসেস গুলো আছে কম্পিউটারের মধ্যে, যে ইনপুট আউটপুট ডিভাইস গুলোকে কোঅর্ডিনেট করে, মিনস ইনপুট ডিভাইস থেকে আমাদের ডেটা গুলো কিংবা ইনস্ট্রাকশনস গুলো নেয়, ইনস্ট্রাকশন গুলো নিয়ে প্রসেস করে আবার আউটপুট ডিভাইসের মাধ্যমে আমাদের প্রদর্শন করে। খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে ALU। ALU স্ট্যান্ডস ফর অ্যারিথমেটিক লজিক ইউনিট। সো এই যে আমাদের পুরো কম্পিউটার সিস্টেমটা যে কাজ করে, এটা একটা অ্যারিথমেটিক লজিক ইউনিটের মাধ্যমে কাজ করে, লজিকের মাধ্যমে কাজ করে। কম্পিউটার কিন্তু লজিকের বাইরে কোনো কাজ করে না। So ALU is a digital circuit that performs arithmetic and logical operation. So এই যে আমি র্যাম কি করলাম, র্যামের মধ্যে আমি ডেটাটাকে আনলাম, এনে ওখান থেকে রেজিস্টারে দিয়ে দিলাম। কন্ট্রোল ইউনিট কি করলো? ইনস্ট্রাকশন দিল যে আমি এই ডেটাটা পেয়েছি, এখন তুমি ALU পারফর্ম করো। ও কি করে তখন? অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনের মাধ্যমে ওর যে পারফর্মটা আছে, ইনস্ট্রাকশনটা আছে, ওটা পারফর্ম করে আবার কন্ট্রোল ইউনিটকে দিয়ে আউটপুট ডিভাইসের মাধ্যমে আমাদেরকে প্রদর্শন করে। আমি কি বুঝতে পারতেছি কথাগুলো নাকি কঠিন লাগতেছে খুব? এটা আরেকবার বুঝতে পারছি। ALUটা হচ্ছে গিয়ে কম্পিউটারের একটা প্রসেসর। বুঝতে পারছি? ইজি প্রসেসর আমরা জি বুঝি, স্যার। প্রসেসর কি করে, কম্পিউটার প্রসেসরটা কি করে? প্রসেসরের কাজ কি জানি? না স্যার। প্রসেসরের কাজ জানি না, Process the data. ম্যাথ করে স্যার, প্রসেসিং করে। প্রসেসিং করে। এই খুব ইজি। তো কি একটা কম্পিউটার কাজ কি? এতক্ষণ আমরা বললাম যে কম্পিউটার কাজ কি? কম্পিউট করা, ক্যালকুলেশন করা, ক্যালকুলেট করা, ঠিক না? গণনা করা, এটাই তো কাজ। যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করে, তাই না? এটা কম্পিউটারের কাজ। তো এই প্রসেসরের কাজটা কি? প্রসেসরের কাজটা হচ্ছে কি, ওই যে ইনস্ট্রাকশন দিল, কি যোগ করতে বলছে, কি বিয়োগ করতে বলছে, কি গুণ করতে বলছে, ভাগ করতে বলছে, এই যে ইনস্ট্রাকশন গুলা দিল, এই ইনস্ট্রাকশন গুলাকে অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনের মাধ্যমে পারফর্ম করে। ঠিক আছে? আমরা যখন কিবোর্ডে একটা কি চাপ দিই, কোন একটা কি চাপ দিই, তখন এটা কি করে? ওটা ফার্স্টে চলে আসে র্যামে, র্যাম থেকে চলে যায়, সরি ফার্স্টে চলে আসে হচ্ছে কি এটা কন্ট্রোল ইউনিটে, কন্ট্রোল ইউনিট থেকে চলে যায়, কন্ট্রোল ইউনিট দেখলো যে একটা ইনপুট ডিভাইসের মাধ্যমে, মানে কিবোর্ডটা একটা ইনপুট ডিভাইস, এটার মাধ্যমে একটা ইনস্ট্রাকশন আমার কাছে আসছে। ও তখন কি করে? এটাকে র্যামে দেয়, র্যাম থেকে এটা চলে যায় রেজিস্টারে, রেজিস্টার থেকে চলে যায় এটা ALU তে। ALU তখন বুঝতে পারে যে হ্যাঁ আমাকে প্রসেস করতে বলছে কি, H প্রেস করছে, এটাই প্রসেস করতে বলতেছে। তখন ALU কি করে? H-টাকে প্রজেক্ট করে অন দ্য সিস্টেম। তখন কন্ট্রোল ইউনিটের মাধ্যমে আমাদের ডিসপ্লেতে আমরা H-টা দেখতে পাই। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তারপর আছে বাসেস। So a bus is a subsystem that transfers data between computer component inside a computer and between the computers. So এতক্ষণ আমরা যে কথাগুলো বললাম,
এই 4টা ইউনিট নিয়ে কথা বললাম, এই টোটালটাই ইনসাইড কম্পিউটারের অ্যাক্টিভিটি, প্রসেসিং অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত। আর বাসটা হচ্ছে কি ইনসাইড কম্পিউটার এবং আউটসাইড কম্পিউটারের সাথে জড়িত। কন্ট্রোল ইউনিটটা শুধুমাত্র ইনসাইড কম্পিউটারের সাথে জড়িত, আর বাসটা ইনসাইড এবং আউটসাইড দুইটা কম্পোনেন্টের সাথেই জড়িত। Any computer can be accessed directly and message can be sent in a relative simple and faster way. So এই থ্রু বাসের মাধ্যমে অ্যাক্সেস করা যায় ডাইরেক্টলি, কোনো কম্পিউটারকে খুব ডাইরেক্টলি অ্যাক্সেস করা যায়, অথবা রিলেটিভলি সিম্পল ওয়েতে ডেটা কিংবা মেসেজ সেন্ড করা যায়। তো এই যে কম্পিউটার সিস্টেমে যে কাজ করে, এটা একটা ডিজিটাল মডেল আছে। এই ডিজিটাল মডেল নাম হচ্ছে যে ভন নিউম্যান আর্কিটেকচার। ভন নিউম্যান আর্কিটেকচার। So von Neumann architecture is a digital model of stored program digital computer that uses a CPU and a single separate storage memory to hold both instruction and data. এই von Neumann architecture কি করে, একটা CPU এবং একটা সিঙ্গেল সেপারেট মেমোরিকে ইউজ করে ইনস্ট্রাকশন এবং ডেটাটাকে রাখার জন্য। আমরা যদি এখানে নিচে দেখি, এখানে নিচে নিচে ডান দিকে যে আমরা যে ছবিটা দেখি, সামনের ছবিটা আমাদের কি দেখবো, আমার অ্যাকুমুলেটর আছে, ওখানে ইনপুট আউটপুট ডিভাইস গুলো আছে, মানে ইনপুট আউটপুটের মাধ্যমে ডেটা গুলো নেয়, এলইউ এই কাজগুলো করে, মেমোরি আছে, মেমোরি এবং সাথে কন্ট্রোল ইউনিট এই ফাংশন গুলো রান করার জন্য হেল্প করে। এটা হচ্ছে গিয়ে ভন নিউম্যান আর্কিটেকচারের মূল ডায়াগ্রামটা। হ্যাঁ, তো এগুলো আপনাদের খুব একটা প্রয়োজন নাই। ঠিক আছে, এটা শেষ এই চ্যাপ্টারটা। সো আমরা একটা দেখবো, এটা আপনাদের খুবই ইজি চ্যাপ্টার, মানে টপিক, চ্যাপ্টার টপিক ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস। তো আমরা এখানে 5টা কম্পোনেন্ট যেটা পড়লাম, এই 5টা কম্পোনেন্টের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে কি ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস। সো হোয়াট আর দ্য ইনপুট ডিভাইসেস, এটা একটু বলতে পারবো কি আমরা কেউ? স্যার মাউস, কিবোর্ড, টাচ স্ক্রিন, ইনপুট ডিভাইসের কাজ কি? ইনফরমেশন ইনপুট করা। ইনপুট করা। আর একটু বলবো, একটু দ্রুত বলবো। হ্যাঁ, একজন বলি। সবাই ঘুমাই গেছে। So input devices, it is an electromechanical device that can be used to enter data and instruction to the computer. So computer হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। সো এটা ইনপুট ডিভাইসের জন্য কি দরকার, একটা ইলেকট্রিক্যাল ডিভাইস দরকার। সো ইনপুট ডিভাইসটা একটা ইলেকট্রোমেকানিক্যাল, মিনস এখানে মেকানিক্যাল কিছু অ্যাক্টিভিটি আছে, ওই জন্য একটা কথা বলছি ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। এটা কি করা হয়, কম্পিউটার ডেটা এবং ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ইউজ করা হয়। সো আমরা যতগুলো ইনপুট ডিভাইস দেখবো এখন, সবগুলোর কাছে কি কম্পিউটারের মধ্যে ডেটা দেওয়া অথবা ইনস্ট্রাকশন দেওয়া। ওকে, তো ইনপুট ডিভাইসকে মোটামুটি 5টা ভাগে ভাগ করা হয়েছে এখানে। সো এর মধ্যে আমরা রেগুলারলি ইউজ করি, 5টা ভাগই আমরা রেগুলারলি ইউজ করি। এর মধ্যে খুবই জনপ্রিয় হচ্ছে পয়েন্টিং ডিভাইস, তারপর হচ্ছে কিবোর্ড, তারপর হচ্ছে অপটিক্যাল ইনপুট ডিভাইস, অডিও ইনপুট ডিভাইস এবং ভিডিও ইনপুট ডিভাইস। তো আমরা যে এখন যে ফাংশনটা রান করছি, মানে এই যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ইনপুট ডিভাইস ইউজ করতেছি। হ্যাঁ, সো এর মধ্যে যেটা খুব আমরা সবাই ইউজ করি সেটা হচ্ছে গিয়ে পয়েন্টিং ডিভাইস। So what is pointing device? A pointing device or something called a pointing tool is a hardware input device that allows the user to move the mouse cursor in a computer program and operating system. So আমরা এই অপারেটিং সিস্টেমের মধ্যে একটা মাউস কার্সার দেখতে পাই না, ছোট্ট কোনা জি স্যার। একটা তীরের মতো।
সো পয়েন্টিং ডিভাইসের কাজটা হচ্ছে কি এই মাউস কার্সারটা অপারেটিং সিস্টেমের মধ্যে কিংবা প্রোগ্রামের মধ্যে, কম্পিউটার যে প্রোগ্রামগুলো আছে ওটার মধ্যে এই মাউস কার্সারটাকে মুভ করানো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। সো খুব ওয়াইডলি ইউজ কিছু পয়েন্টিং ডিভাইস আছে। এর মধ্যে কি আছে টাইপস গুলা? মাউস, জয়স্টিক, টাচ প্যাড অ্যান্ড লাইট পেন। সো মাউস আমরা সবাই ইউজ করছি, জয়স্টিক আমরা ইউজ করছি কখনো? জি স্যার, গেম খেলার সময়। গেম খেলার সময় ইউজ করছি। যে অ্যাজ এ পয়েন্টিং ডিভাইস, পয়েন্টিং ডিভাইসের কাজটা তো বুঝছি না। জি স্যার। তো পয়েন্টিং ডিভাইস জয়স্টিকটা ইউজ করছি? নো। কারো ডেলের কম্পিউটার আছে? ডেল? স্যার এখন এইচপি কম্পিউটার এই জি সিরিজ গুলো তো আছে স্যার, মাঝখানে বাটন জয়স্টিক। হ্যাঁ, ছোট্ট একটা জয়স্টিক থাকে গোল, ঠিক আছে। জি স্যার। তা আগে অনেক থাকতো, এখন এটা একটু কম থাকে, বাট আছে। ডেল, ওই যে ওই বলে এইচপি, হ্যাঁ, লেনোভো, এরকম অনেকগুলো কম্পিউটারের মধ্যেই, ল্যাপটপ, স্পেশালি ল্যাপটপের মধ্যে এই ধরনের ছোট্ট একটা গোল বাটন থাকে, জয়স্টিকের মতো ছোট্ট একটা স্টিকের মতো থাকে, ওটা দিয়ে মাউস কার্সারটাকে নড়ানো যায়। আপনারা যারা ইউজ করছেন ভালো, যারা ইউজ করতে পারেন নাই তারা হয়তো সামনে দেখবেন ইনশাল্লাহ। টাচপ্যাড তো আপনারা অনেকে ইউজ করছেন এই কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে, যে একটা বড় সুন্দর টাচপ্যাড থাকে যেটা দিয়ে ফিঙ্গার দিয়ে টাচ করে আপনার পয়েন্টিং ডিভাইসটাকে সরানো যায়। লাইট পেন কি কেউ ইউজ করছেন? লাইট পেন থ্রু পেন? না স্যার। নোবডি? এটাকে হোয়াইট বোর্ডের উপর ইউজ করে, মানে ইলেকট্রনিক হোয়াইট বোর্ড। ইলেকট্রনিক হোয়াইট বোর্ডের মধ্যে ইউজ করে, স্ক্রিনে ইউজ করে। হ্যাঁ, এখানে মেনলি স্ক্রিনে আমরা কিন্তু যে পয়েন্টিং ডিভাইস নিয়ে কথা বলতেছি। সো এটা একটা স্ক্রিনের মধ্যে ইউজ করে। আমাদের যে অপারেটিং সিস্টেম স্ক্রিন গুলো আছে, স্ক্রিন গুলোর মধ্যে একটা পেনের মতো থাকে, ওই পেন দিয়ে এটাকে কাজ করে। পেনটা যখন প্রেস করা হয় তখন ওখানে একটা লাইট স্ক্রিনের মধ্যে একটা লাইট দেখা যায়, ওই লাইটটা দিয়ে আপনার মাউস কার্সারটা মুভ করে। এটা অনেকে আপনার হয়তো মনে করতে পারেন এটা টাচ পেন না, লাইট পেন। এটা লাইটটা দেখা যায় স্ক্রিনে। হ্যাঁ, এটা কি স্যার লেজারের মতো ওইটা? লেজারের মতো একটা লাইট দেখা যায়, জি। বুঝলাম। এক মিনিট। সো মাউস তো আমরা জানি, মাউস ওয়াজ ইনভেন্টেড ইন 1960। ডগলাস নামে একজন ভদ্রলোক সে মাউস আবিষ্কার করছে। মাউস ক্যান বি ইউজ টু কন্ট্রোল অ্যান্ড ম্যানিপুলেট কার্সার মুভমেন্ট অন দ্য মনিটর। ম্যানিপুলেট বুঝি আমরা, ম্যানিপুলেট কি ভালো নাকি খারাপ? দুইটাই হইতে পারে স্যার। এটা হতে পারে না, ভালো কিভাবে হতে পারে? মুভ করতে পারি আমরা। কাজে লাগলে তাইলে সরি, মুভ করতে পারে। আর একজন কি যেন বলতেছিল ম্যানিপুলেট। ম্যানিপুলেট কাকে বলে? এটা এটা একজন বলে তো একটু, ম্যানিপুলেট কাকে বলে? কোন থেকে আমরা ম্যানিপুলেশন বলি? স্যার অন্যকে কোনো একটা আহ, কাজ করানো অ্যাকচুয়ালি, কোনো ইনফরমেশন দিয়ে কন্ট্রোল আপনি নেওয়া কিছু একটা। নো, ম্যানিপুলেট হচ্ছে কি আপনি এখন দেখতেছেন একটা, একটু পরে দেখতেছেন আরেকটা, তারপরে দেখতেছেন আরেকটা, এটাই তো ম্যানিপুলেশন, তাই না? রাইট স্যার। এখন দেখতেছেন আরেকটা, একটু পরে আরেকটা, তারপরে আরেকটা, তাই না? তো এই মাউস কি করতেছে? মাউসটা আপনি যখন কার্সারটা দেখতেছেন, কার্সারটা এখন দেখতেছেন এক জায়গায়, আবার কিছুক্ষণ পর যখন এটাকে নাড়ানো হচ্ছে এটা আরেক জায়গায় দেখতেছেন, তাই না? জি স্যার। হ্যাঁ, এবং এটাকে আপনি কন্ট্রোলড ভাবে নাড়াচ্ছেন, তাই না? এক জায়গায় তো আর জি থাকতেছে না এটা, এই যে নড়তেছে যে, দ্যাট ইজ ম্যানিপুলেট। এক জায়গায় থাকে, ম্যানিপুলেট হলে কি স্থির থাকতো,
ম্যানিপুলেট যদি না হতো তাহলে এটা স্থির থাকতো, যেটা ম্যানিপুলেট হচ্ছে এটা নড়ে যাচ্ছে এবং এটা কন্ট্রোল ভাবে। সো মাউস কি করে, এটাকে কন্ট্রোল করতে পারে, ম্যানিপুলেট করতে পারে, কন্ট্রোল করে সে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়। সো টাইপ অফ মাউসের মধ্যে কি আছে, মেকানিক্যাল মাউস, অপটিক্যাল মাউস এবং ওয়্যারলেস মাউস। হ্যাঁ, তো আই হোপ আপনারা অপটিক্যাল মাউসটা ইউজ করছেন। মেকানিক্যাল মাউসটা এখন প্রায় দুষ্প্রাপ্য হয়ে গেছে, এটা এখন পাওয়া যায় না। আর ওয়্যারলেস মাউসও আপনারা নিশ্চয়ই ইউজ করছেন সবাই। তো তারপর আরেকটা ওয়াইডলি ইউজ ইনপুট ডিভাইস হচ্ছে যে কিবোর্ড। তো কিবোর্ড কাজ কি? Keyboard was invented by Christopher Latham Sholes. হ্যাঁ, তো a keyboard is a human interface device that is represented as a layout of buttons and keys. তো কিবোর্ড কি ম্যানিপুলেট করতে পারে? একটু আগে আমরা দেখলাম যে মাউস ম্যানিপুলেট করে না, কিবোর্ড কি ম্যানিপুলেট করতে পারে? স্যার পারার তো কথা। কিভাবে? কিবোর্ডের মধ্যে এখন যেখানে আপনি দেখতেছেন কিউ এ এস ডি, ওটা কি একটু পরে এর জায়গায় এস লেখা আসবে ওটা চাপলে? না, তা আসবে না স্যার। তাহলে ম্যানিপুলেট করতে পারে? না। বুঝতে পারছি তো না জিনিসগুলো। তো ফিচার্স অফ কিবোর্ড হচ্ছে কি, টাইপ রাইটিং কিবোর্ড উইথ নিউমেরিক্যাল কিপ্যাড এরকম আছে। স্পেশাল পারপাস কিজ কোনগুলো হচ্ছে কিবোর্ডের মধ্যে? এফ কিস। সরি, তো যে এফ কি গুলা থাকে ওগুলা। ফাংশন কি যেগুলো F1 F2 F3, হ্যাঁ, এই ফাংশন কি হচ্ছে কি স্পেশাল পারপাস কি। আর হচ্ছে কি টগল এন্ড কম্বিনেশন কি, এটা কোনটা? এসকেপ আছে, ডিলিট আছে, হোম, পেজ আপ, পেজ ডাউন। পেজ আপ, পেজ ডাউন, হোম। তারপর আর কি আছে, কম্বিনেশন কি? কন্ট্রোল আছে, শিফট আছে। কন্ট্রোল শিফট অল্টার, হ্যাঁ, এটা কম্বিনেশন। সো ইটস গুড রেসপন্স, এটা আপনারা তো মোটামুটি তাহলে ভালো বুঝেন। So এটা ফার্দার। তারপর আরেকটা ইনপুট ডিভাইস হচ্ছে যে আপনার অপটিক্যাল ডিভাইস। সো অপটিক্যাল ডিভাইস ইনপুট ডিভাইস দ্যাট ইউজ লাইট অ্যাজ এ সোর্স অফ ইনপুট। দে এলিমিনেট দ্য নিড অফ ম্যানুয়াল এন্ট্রি অফ ডেটা, দাস অ্যাকিউরেসি ইনক্রিজেস। তো টাইপস অফ অপটিক্যাল ডিভাইস হচ্ছে গিয়ে স্ক্যানার, বারকোড রিডার, এরকম। সো অপটিক্যাল ডিভাইস আপনারা নিশ্চয়ই দেখছেন, এখন সব সুপার শপে অপটিক্যাল ডিভাইস থাকে, স্ক্যানারও আপনারা ইউজ করছেন। সো এটার অপটিক্যাল ডিভাইসের কাজটা কি, ওরা থ্রু লাইটের মাধ্যমে সোর্স অফ ইনপুট হিসেবে লাইটকে ইউজ করে। সো লাইটের মাধ্যমে তারা ডেটাটাকে কম্পিউটার সিস্টেমের মধ্যে ইনজেক্ট করে, যার কারণে কোনো ধরনের ভুল হয় না। স্ক্যানারে যখন আপনি স্ক্যান করেন দেখবেন সম্পূর্ণ পিন পয়েন্ট সবগুলো ডেটাই আপনার কম্পিউটার সিস্টেমে চলে আসতেছে। আবার যখন বারকোড রিডার দিয়ে স্ক্যান করে প্রোডাক্টকে স্ক্যান করে, তখন কিন্তু 1 2 3 4 5 এগুলো লেখা লাগে না, যেহেতু ওই নাম্বারটা প্রোডাক্টের কোডটা লেখা লাগে না, একদম অ্যাকুরেটলি ওই প্রোডাক্টটাই চলে আসে ওখানে। আমি যদি 1 2 3 4 5 লিখতাম তো অনেক সময় ভুল হওয়ার সুযোগ ছিল। তো অপটিক্যাল ডিভাইসের মধ্যে ভুল হওয়ার সুযোগ কম, অ্যাকিউরেসি বেটার দেন আদার ইনপুট ডিভাইসেস থেকে। হ্যাঁ, তারপর হচ্ছে অডিও ইনপুট ডিভাইস। তো অডিও ইনপুট ডিভাইস হচ্ছে গিয়ে the audio input device records analog sound and convert it into digital form for further processing. Types of audio input device হচ্ছে voice recognition, microphone, musical instrument. সো এই যে আমরা এখন কথা বলতেছি, আমরা যে ইয়েগুলো করতেছি, এটা কি আমি যে ফাংশনটা করতেছি এখানে অডিও ইনপুট ডিভাইস আছে, আপনারা যে করতেছেন এখানে অডিও ইনপুট ডিভাইস আছে, যেখানে আমরা কথা বলতেছি এই ভয়েসকে প্রসেস করে আপনাদেরকে প্রদান করতেছে, আপনারা পাচ্ছেন এখানে থ্রু অডিও ইনপুট ডিভাইস আমরা এই ভয়েসটাকে কম্পিউটার সিস্টেমের মধ্যে দিচ্ছি। তারপর আছে কি ভিডিও ইনপুট ডিভাইস। ভিডিও ইনপুট ডিভাইসেস আর ইউজ এন্টারিং ফুল মোশন ভিডিও রেকর্ডিং ইনটু এ কম্পিউটার। সো এটার মধ্যে কি আছে, ওয়েবক্যাম, তারপর হচ্ছে গিয়ে কেবল, ভিজিএ কেবল, এই ধরনের আমাদের অডিও সরি ভিডিও ইনপুট ডিভাইসেস আছে। এখানে লেখাগুলা মুছে গেছে। ক্যামেরা, ওয়েবক্যাম, হ্যাঁ,
অডিও ভিডিও কেবল, হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমরা ভিডিও ইনপুট ডিভাইস করতে পারি। সো ইনপুট ডিভাইস গুলো সম্বন্ধে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে আশা করি। সো এখন আমরা দেখবো আউটপুট ডিভাইস। সো হোয়াট ইজ আউটপুট ডিভাইস? স্যার যেটাতে আমরা ইনফরমেশন রিসিভ করি, দেখি। Okay. Output devices are used to receive information from the computer either in soft copy and hard copy. So output device এর মধ্যে আমরা যে ইনফরমেশনটা রিসিভ করতেছি কিংবা দেখতেছি সেটা সফট কপিতেও দেখতে পারি, হার্ড কপিতেও দেখতে পারি। Okay. So what are the output devices? দু একটা আউটপুট ডিভাইসেস এর নাম বলি তো আমরা। প্রিন্টার, ওকে, আর মনিটর, স্পিকার, মনিটর। ওকে, গুড, ভেরি গুড। The আউটপুট ডিভাইসের মধ্যে মনিটর, প্রিন্টার, অডিও আউটপুট এবং প্রজেক্টর, এগুলো হচ্ছে কি আউটপুট ডিভাইস। So monitor was invented in 1897. A computer monitor or a computer display is an electronic visual display for computer. A computer monitor is an electronic device that shows pictures of computer. Monitor often looks similar to television. So there are three types of monitor: CRT monitor, LCD monitor, LED monitor. So এখানে যেটা বলছে কম্পিউটার মনিটরটা হচ্ছে গিয়ে একটা কম্পিউটারের ভিজুয়াল ডিসপ্লে। তো একটা এই কম্পিউটার আসলে যে কাজগুলো করতেছে, এই যে প্রসেস গুলো করতেছে, এই প্রসেস গুলো তো আমরা দেখতে পাই না। সো থ্রু ডিসপ্লে, ভিজুয়াল ডিসপ্লের মাধ্যমে আমরা এই জিনিসগুলো আমরা দেখতে পাই। এটা হচ্ছে কম্পিউটার মনিটরের মেইন ক্যারেক্টারিস্টিক্সটা। এবং এটা কি করে? এটা পিকচার এবং মোশন, বিভিন্ন ধরনের পিকচার কিংবা ভিজিবল অ্যাক্টিভিটি গুলাকে আমাদের সামনে তুলে ধরে। তো মনিটরস আর অফেন লুক সিমিলার টু টেলিভিশন, এটা দেখতে টেলিভিশনের মতো, টিভির মতো আর কি অনেকটা। সো সিআরটি, এলসিডি, এলইডি, সো এই তিন ধরনের মনিটর কি আমরা দেখছি সবাই? জি স্যার। দেখছি না? এলসিডি এলইডি দেখেছি, সিআরটিটা কোনটা দেখিনি। সিআরটিটা হচ্ছে গিয়ে একটু বক্সের মতো দেখতে, ও দেখছি জি কি? স্যার, তাহলে দেখেছি বক্স টিভিটা। হ্যাঁ হ্যাঁ, বক্সের মতো মনিটর। সিআরটির ফুল এলাবোরেশন বলতে পারবে কেউ? সিআরটির ফুল এলাবোরেশন? ক্যাথোড সামথিং স্যার, পুরোটা মনে হ্যাঁ, হয়। ক্যাথোড রে টিউব। হ্যাঁ, ক্যাথোড রে টিউব। এটা হচ্ছে যে যে স্ক্রিনটা থাকে বক্সের মতো, সামনে যে স্ক্রিনটা থাকে ওটা পিছন থেকে একটা লাইট প্রজেক্ট করা হয়, এটা স্ক্রিনের মধ্যে তখন দেখা যায়। ঠিক আছে। এলসিডি, এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। আর এলইডি বলেন তো কে? লাইট এমিটিং ডায়োড। হ্যাঁ, লাইট এমিটিং ডায়োড। ঠিক আছে। এলসিডি এবং এলইডি এর মধ্যে পার্থক্য কি বলতে পারবে কেউ? নামের মধ্যে তো বোঝা যায়। লাইট এমিটিং ডায়োড মানে কি? ছোট ছোট ডায়োড থাকে, ওই ডায়োড গুলো জ্বলে ওঠে, তাই না? স্যার একটা মেবি পিক্সেল আরজিবি ইউজ করে, একটা মেবি লাইট সোর্সেস ইউজ করে। নট শিওর। এলইডি, এলইডির মধ্যে থাকে কি? ছোট 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 ডায়োড থাকে, ছোট ছোট ডটস থাকে, ওই ডটস এর ভিতরে ট্রানজিস্টর থাকে। ওটা কি করে? ওই ডটস গুলোকে লাইট আপ করে, মানে জ্বালায়, বিভিন্ন ধরনের কালার দিয়ে জ্বালায়। এটা হচ্ছে এলইডির কাজ। আর এলসিডির কাজ হচ্ছে কি? টোটাল প্যানেলটাকে একটা সিঙ্গেল প্রসেসিং ইউনিটের মাধ্যমে টোটাল প্যানেলের যে লাইটস গুলো থাকে এই লাইটস গুলোকে জ্বালায়। এটা হচ্ছে পার্থক্য। ওটার মধ্যে একটা লিকুইড থাকে, ওই লিকুইডের মাধ্যমে এই টোটাল এই যে ডটস গুলো থাকে বা পিক্সেলস গুলো থাকে এগুলোকে কন্ট্রোল করা হয়। আর এলইডির মধ্যে প্রতিটার জন্য আলাদা আলাদা করে কি থাকে? চিপ থাকে। ওকে, জি স্যার। দেখবেন যে এলইডি যখন নষ্ট হয়
কিংবা প্রবলেম হয়, দেখবেন যে একটা দুইটা তিনটা কিংবা একটা জায়গা দিয়ে অল্প কিছু, বাকি পুরো ডিসপ্লেটাই কাজ করে। কিন্তু এলসিডি যখন নষ্ট হয়, টোটাল ডিসপ্লেটার একটা অংশ, ফুল একটা অংশই নষ্ট হয়ে যায় কিংবা পুরোটাই নষ্ট হয়ে যায়, পুরোটাই ইনভিজিবল হয়ে যায়। কারণ হচ্ছে এটা টোটালটা একটা লিকুইড ইয়ের মতো। দেখবেন যে, আমি জানি না আপনারা দেখছেন কিনা, এলসিডির মধ্যে যেই অংশে লিকুইডের প্রবলেম হয়, মানে ওখানে একটা ছোট মানে ইলেকট্রিক লিকুইড থাকে, ওই লিকুইডের প্রবলেম হয়, ওই লিকুইডের প্রবলেম থাকার কারণেও অনেক সময় একটা অংশ মানে দেখা যায় না, কাজ করে না। কিন্তু এলইডির মধ্যে এরকম হয় না, এলইডির মধ্যে ওই পিক্সেলস গুলা আলাদা আলাদা করে, প্রতিটা পিক্সেলস আলাদা করে কাজ করে। Printer was invented by Johannes Gutenberg. So in computing, a printer is a peripheral which makes a persistent, human readable representation of graphics and or text on paper or similar physical media. So printer হচ্ছে একটা peripheral device. So এটা কি করে, মানুষের রিডেবল করার জন্য রিপ্রেজেন্টেশন করা হচ্ছে কি গ্রাফিক্যাল এবং টেক্সট হিসেবে পেপারের মধ্যে, পেপার কিংবা এই ধরনের পেপার ধরনের যেসব যেগুলো আছে, এই ধরনের মিডিয়া গুলোতে প্রিন্টারটা কাজ করে। হ্যাঁ, তো হোয়াট আর দেয়ার টাইপস অফ প্রিন্টার, ইম্প্যাক্ট প্রিন্টার আর একটা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। সো ইম্প্যাক্ট প্রিন্টারের কাজটা কি? ইম্প্যাক্ট প্রিন্টারের কাজটা হচ্ছে যে ইম্প্যাক্ট প্রিন্টার মেক্স কন্টাক্ট উইথ দ্য পেপার। It usually forms the print image by pressing an ink ribbon against the paper using a hammer or pin, dot matrix or daisy wheel. সো এই ইম্প্যাক্ট প্রিন্টারের কাজটা কি? এই ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে পেপারের মধ্যে হিট করে, ও ডাইরেক্ট হিট করে, ইম্প্যাক্ট করে থ্রু এ ইঙ্ক রিবন। একটা ইঙ্ক রিবন থাকে মাঝখানে, ওই ইঙ্ক রিবনের উপরে সে হিট করে, হিট করে করে পেপারের মধ্যে কালিটাকে বসায়, বসায় প্রিন্টিং এর কাজটা করে। এটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টারের কাজ। আর নট ইম্প্যাক্ট প্রিন্টারটা কি? নন ইম্প্যাক্ট প্রিন্টার ডু নট ইউজ এ স্ট্রাইকিং ডিভাইস। মানে ও নন ইম্প্যাক্ট প্রিন্টার কিন্তু কোনো স্ট্রাইক করে না, পেপারের মধ্যে কোনো হিট করে না, to to produce characters on paper. Because the printer do not hammer against the paper, they are much quiet. যেমন ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার। সো ইম্প্যাক্ট প্রিন্টারের অনেক সাউন্ড হয়, আর নন ইম্প্যাক্ট প্রিন্টার যেগুলো লেজার, এগুলোতে সাউন্ড হয় না বললেই চলে। সো আরো আছে কি audio output device. The term audio output device refers to a device that attaches to a computer for the purpose of playing sound, such as music or speech. The term also refers to a computer sound card. Types of audio output device: speakers, headphones, and sound cards. So এগুলো ডিটেল বলবো, এগুলো আপনারা জানেন। স্পিকার, হেডফোন অথবা সাউন্ড কার্ডের মাধ্যমে আমাদের কম্পিউটার কি করে, বিভিন্ন সাউন্ড এবং মিউজিক আমাদেরকে শোনায়। তারপর হচ্ছে প্রজেক্টর। প্রজেক্টর হচ্ছে একটা অপটিক্যাল আউটপুট ডিভাইস। A projector is an image project. Projector in an optical device that projects an image onto a surface, commonly a projection screen. So প্রজেক্টরটা কি করে, একটা লাইটকে প্রজেক্ট করে এবং লাইটকে প্রজেক্ট করে এবং এটা কি করে, কোন একটা সারফেসের মধ্যে আমাদেরকে স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনের মতো দেখায়। এবং নর্মালি এটা প্রজেক্টর স্ক্রিনের মধ্যে আসলে প্রজেক্ট করে লাইটটাকে, যাতে আমাদের দেখতে সুবিধা হয়। সো ইনপুট আউটপুট ডিভাইস সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকলে একটু প্লিজ কুইকলি। কুইক।
সো ইনপুট আউটপুট ডিভাইস ছাড়া আরো কিছু ডিভাইস আছে, স্টোরেজ ডিভাইস। So storage devices are used to store data. There are two types of storage device, primary and secondary. So একটু আগে আমরা RAM এর কথা শুনছি। So প্রাইমারি স্টোরেজ ডিভাইসের মধ্যে আছে কি RAM এবং ROM, আর সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হচ্ছে কি হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক and so on. So what is RAM and what is ROM? বলতে পারবো কেউ? RAM তো আমরা শুনছি কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর ROM স্যার র্যাম হচ্ছে ডাটা প্রসেস করা পর্যন্ত নিজের কাছে স্টোর করে রাখে ডাটাটা, আর রোম হচ্ছে পার্মানেন্টলি স্টোর করে। ROM স্যার মানে রোম কি? হচ্ছে ROM রিড অনলি মেমোরি। ওটা কি করে? কি করে ROM কি করে? রোম ওই প্রসেস স্যার রোম রোম ওই রিড প্রসেস অনলি ডাটাটা নিজের মেমোরি। কাছে আর কি রেখে দেয়। পার্মানেন্টলি রেখে দেয়। আচ্ছা, আর কেউ বলতে পারবে ROM? তো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের মধ্যে যে র্যাম তো আমরা বলছি ক্যান রিড অ্যান্ড রাইট। সো র্যাম একটু আগেও আপনারা বলছেন, আমরা এর আগেও যখন দেখলাম সিপিইউ তখন আমরা দেখলাম যে র্যাম ক্যান রিড অ্যান্ড রাইট। সো এটা ভোলাটাইল, কখনো কম কখনো বেশি, হ্যাঁ এরকম কাজ করে এটা। টু টাইপস অফ র্যাম, ডাইনামিক, স্ট্যাটিক। হ্যাঁ, তো এগুলো জাস্ট ক্রস করার জন্য। রম হচ্ছে রিড অনলি মেমোরি, একটা বলতে পারছে একজন, সো ইটস গুড। সো ইনফরমেশন স্টোরড পার্মানেন্টলি, এটাও একজন বলছে, ভেরি গুড। সো রমের মধ্যে কি হয়, পুরা ইনফরমেশনটা পার্মানেন্টলি স্টোর করা অবস্থা থাকে, অ্যান্ড এক্সেস টাইম ইজ ফাস্ট। যেহেতু এটা শুধুমাত্র রিডই করতে পারে, এটা কোনো রাইট করতে পারে না, যার কারণে এটার এক্সেস টাইম খুব ফাস্ট। সো রমের মধ্যে আসলে পার্মানেন্টলি কি স্টোর থাকে কেউ বলতে পারবে? প্রসেস ডাটা। প্রসেস ডাটা। আর যে ডাটাকে অলরেডি প্রসেস হয়ে গিয়েছে ওই ডাটাটা। ওকে, আর স্যার কম্পিউটারে সব প্রোগ্রামের ডেটা থাকে, তারপর হচ্ছে আমরা যে ডেটা গুলো সেভ করি ম্যানুয়ালি ওগুলো থাকে, তারপর হচ্ছে আমাদের আমরা অপারেটিং সিস্টেম থাকে। এ তো রিড করতে পারে, শুধু রিড করতে পারে, রাইট করতে পারে না। তো আমরা যে প্রোগ্রামগুলো দেই, কিংবা যে জিনিসগুলো দেই, এগুলো তো সে স্টোর করতে পারবে না। সে সেভ করবে কিভাবে ওর ওখানে? ও তো শুধু রিড করে। অপারেটিং সিস্টেমের ডেটাও তো আসলে আপনি ওখানে ইনস্টল করতে পারবেন না, কারণ হচ্ছে তো রাইট করার কোনো অপশন নাই। রমের মধ্যে সাধারণত থাকে রমের মধ্যে সাধারণত কি থাকে জানেন? ক্যালকুলেটর চালাইছেন কখনো? জি জি স্যার। স্যার। ক্যালকুলেটর এর মধ্যে কখনো আপনি কোনো প্রোগ্রাম ইনস্টল করতে পারছেন কখনো? না স্যার। না স্যার। অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারছেন? তো না ক্যালকুলেটরের স্যার। মধ্যে যেটা আছে ওটা কি? ওটার মধ্যে হচ্ছে অলরেডি রোম। শুধু রিড করতে পারে, আর কিছু করতে পারে না। ক্যালকুলেটর যে প্রোগ্রামটা, এটা কি করে? এটা ক্যালকুলেটরের ভিতরে কি থাকে, এই যে প্রোগ্রামটা থাকে, এই প্রোগ্রামটাকে নর্মালি বলে ফার্মওয়্যার। এই নামটা শুনছি না, ফার্মওয়্যার, এই টার্মিনোলজিটা। জি স্যার। ইটস কাইন্ড অফ সফটওয়্যার, ফিক্সড সফটওয়্যার। হ্যাঁ, এটা একটা ফিক্সড সফটওয়্যার কিংবা ফিক্সড প্রোগ্রাম, যেটা কিনা শুধুমাত্র রিডই করতে পারে, ওখানে আপনার কোনো কিছু ঢুকাতে পারবেন না। সো ক্যালকুলেটর ইজ এ কম্পিউটার। এটা নিয়ে কোনো ডাউট আছে আপনাদের কারো? নো স্যার। ওকে, কম্পিউটার মধ্যে আমরা আধুনিক কম্পিউটার চালাই, ওখানেও রম আছে। রম কোথায় থাকে? বায়োস শুনছি আমরা কখনো বায়োস টার্মটা? জি স্যার। বায়োসের যে অ্যাপ্লিকেশন থাকে, ওটা কি আপনি ইয়ে করতে পারেন, মুছতে পারেন, নতুন করে ঢুকাতে পারেন, কিছু করতে পারেন? বায়োস না স্যার, এটা অলরেডি বিল্ট ইন থাকে। বিল্ট ইন থাকে, ওখানে সেট করা থাকে, ওখানে আর ওটা কিছু করতে পারবেন না। সো রমটা বুঝছি কোথায় কিভাবে থাকে রমটা, রমের কাজটা কি? So জি there স্যার, are বুঝতে four types of ROM: PROM, EPROM, EEPROM. It's ROM এর নাম আর কি, হ্যাঁ, that's it.
এগুলো যারা টেকনিক্যাল গাই তাদের জন্য ওই নামগুলো বেশি ইম্পর্টেন্ট, বাট আপনি একটু জেনে রাখবেন। সো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের মধ্যে সবচেয়ে ওয়াইডলি ইউজ স্টোরেজ ডিভাইস হচ্ছে হার্ড ডিস্ক। Hard disks are made of aluminum and other metal alloys, not removable. Several disks are packed together and mounted on a common drive. So hard disk দেখছি আমরা সবাই? জি স্যার দেখছি। জি স্যার দেখেছি। খুলে দেখছি কখনো? জি স্যার দেখেছি। জি স্যার দেখেছি। হার্ড ডিস্কের ভিতর কি, হার্ড ডিস্কের ভিতর কি থাকে? সিডি থাকে একটা স্যার ঘুরে। ডিস্ক থাকে, সিডি না, ডিস্ক থাকে। হ্যাঁ, ডিস্ক থাকে। কয়টা ডিস্ক থাকে একটা হার্ড ডিস্কে? স্যার একটা। একটা? তো খুলে দেখেন নাই? স্যার আমি 2টা না 3টা দেখছিলাম মনে হয়। হ্যাঁ, এরকম একাধিক থাকে। হ্যাঁ, একটা হার্ড ডিস্কে একরকম থাকে, একাধিক থাকে, এবং এই সবগুলা অনেকগুলো ডিস্ক থাকে। এই সবগুলো ডিস্ক একসাথে একটার উপর একটা থাকে, তাই না? জি স্যার। একটার উপর একটা থাকে এবং একটা জায়গায় প্যাক করে এটাকে একটা কমন হেডারের মাধ্যমে, কমন ড্রাইভ কিংবা কমন হেডারের মাধ্যমে এটাকে রিড করে, রাইট করে, তাই না? জি স্যার। সো হার্ড ডিস্ক তো বুঝে গেছি। হার্ড ডিস্কের মধ্যে ডিস্ক থাকে, হেড থাকে, এবং এটা প্যাকড অবস্থায় থাকে। ফ্লপি ডিস্ক দেখছেন আমরা কেউ? ফ্লপি ডিস্ক কখনো প্র্যাকটিক্যালি জি স্যার দেখেছি। চালাইছেন ফ্লপি ডিস্ক আপনার কেউ? তো চালাই নাই স্যার, ছোট ছিলাম অনেক তখন। সো ফ্লপি ডিস্ক ইজ অলসো, মানে যেহেতু ডিস্ক লেখা তার মানে ডিস্ক থাকবে একটা প্লেট। হ্যাঁ, রাউন্ড রাউন্ড একটা প্লেট থাকে। ডিস্ক মানে হচ্ছে একটা রাউন্ড প্লেট। হ্যাঁ, সো এরকম থাকবে। সার্কুলার ডিস্ক কোটেড উইথ ম্যাগনেটিক অক্সাইড এনক্লোজড উইদিন এ প্লাস্টিক কভার। সো এটা একটা সার্কুলার ডিস্ক, গোল, কোটেড উইথ ম্যাগনেটিক অক্সাইড, এবং এটা প্লাস্টিক কভার দিয়ে ঢাকা থাকে। অ্যাভেলেবল ইন ডিফারেন্ট সাইজ। Data up to 1.4 MB can be stored. Data written as tiny magnetic spots. So এটা যেহেতু একটা ম্যাগনেটিক অক্সাইডের মধ্যে কোট করা অবস্থা থাকে, তো এই ডেটাগুলো লেখা হয় কি একটা টাইনি ম্যাগনেটিক স্পট, মানে এই ডিস্কটার মধ্যে যখন লেখা হয় তখন বিভিন্ন স্পট পড়তে থাকে। সো ফ্লপি ডিস্ক খুলে দেখছেন কখনো কেউ? দেখেন নাই? ওটা ওই ডিস্কের মধ্যে দেখবেন যে অনেক অনেক স্পট থাকে, ছোট 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 অনেক স্পট থাকে। তো ফ্লপি ডিস্কের পর আছে অপটিক্যাল মিডিয়া। অপটিক্যাল মিডিয়া আপনারা চালাইছেন। Works by creating a disk with fillet metallic surface. Available in different size types range from 650 MB to 128 gigabyte. দেখছেন 128 গিগাবাইটের কোনো অপটিক্যাল মিডিয়া কিংবা ডিস্ক কেউ? দেখছেন? না স্যার। 128 কতটুক দেখছেন ফার্স্ট ডিস্ক? স্যার আমি মেবি 12 GB দেখছি, 16 GB দেখছিলাম মেবি স্যার, মুভি সিডি নাকি জানি। ডিস্ক ডিস্ক দেখছেন নাকি হার্ড ড্রাইভের মধ্যে দেখছেন 16 জিবি? কোনটা? স্যার মুভির সিডি দেখছি স্যার, ডিস্ক। ডিস্ক দেখছেন, ওকে। 16 জিবি একটা সিঙ্গেল ডিস্ক 16 জিবি? স্যার লেখা তো ছিল 16 GB, অনেক মুভি ছিল ভিতরে। ভিতরে অনেক মুভি ছিল, ওকে ঠিক আছে। ওটা দেখেছেন তো 650 থেকে 128 জিবি। হ্যাঁ, তো এটার মধ্যে কি কি অপটিক্যাল মিডিয়া গুলো আছে? সিডি আছে, সিডি রম। সিডি রম শুধুমাত্র রিড করতে পারে, অ্যাজ লাইক প্রিভিয়াসলি উই ডিসকাস অ্যাবাউট রম, অনলি রিড করতে পারে, নো রাইট। সিডি আর আছে, যে কিনা রাইট করতে পারে। আর রিড তো করতে পারে, রাইটও করতে পারে। এই রিড রাইটের ক্যাপাসিটি হচ্ছে যে একবার, মানে একবারই রাইট করতে পারবে, তারপর আর করতে পারবে না। এটা হচ্ছে সিডি আর। আর সিডি আর ডাব্লিউ হচ্ছে কি সিডি রিরাইট, মানে হচ্ছে যে আপনার রিড করবে, রাইট করবে, রিড করবে, রাইট করবে, মুছবেন, দিবেন, এরকম কন্টিনিউয়াসলি হতে থাকবে। ডিভিডির মধ্যেও সেম,
এর ডিভিডি, রম, রিড রাইট, হ্যাঁ, এই সবগুলো অপশনই আছে। আরো আছে ব্লুরে। এই সবগুলোই, এই ব্লুরে ডিস্ক গুলোই আসলে এরকম বড় বড় ক্যাপাসিটির হয়ে থাকে, লাইক 20 GB, 16 GB, 40 GB, এরকম অনেক বড় বড় ক্যাপাসিটির হয়ে থাকে ব্লুরে ডিস্ক গুলো, হ্যাঁ, ব্লুরে ড্রাইভ। এবং এগুলো প্রতিটাই সিডি রম ড্রাইভ চালানোর জন্য সেপারেট সিডি রম ড্রাইভ লাগবে, ডিভিডির জন্য সেপারেট ডিভাইস লাগবে, এবং ব্লুরের জন্য সেপারেট ডিভাইস লাগবে। আবার সবগুলো চালানোর জন্য একটা সিঙ্গেল ডিভাইসে পাওয়া যায়। তার ক্যাপাবিলিটি থাকতে হবে আর কি, হ্যাঁ, অপটিক্যাল মিডিয়া। এবং এগুলোর মধ্যে অপটিক্যাল মিডিয়া ইয়েটা হচ্ছে যে এই ডিস্ক গুলো যে থাকে, এই ডিস্ক গুলোতে রাইট করা হয় থ্রু এ লাইট। এটা এখানে যে রাইট গুলো করা হয় এটা থ্রু লাইট, এর জন্য এটা অপটিক্যাল মিডিয়া বলে। আমি জানি না আপনার সিডি রম ড্রাইভ যেটা থাকে কিংবা ডিভিডি রম ড্রাইভ, এটা যদি খুলে দেখেন, দেখবেন ওই হেডারের মধ্যে একটা ছোট্ট লাইট থাকে। ওই লাইটটা দিয়ে এটা রিড করে এবং রাইটও করে। বাট একটু আগে আমরা যেটা দেখলাম, হার্ড ডিস্ক ড্রাইভ এবং ফ্লপি ডিস্ক ড্রাইভ, এটা কিন্তু নেচারটা একটু ডিফারেন্ট। তারপর আছে হচ্ছে গিয়ে ফ্ল্যাশ ড্রাইভ। তো ফ্ল্যাশ ড্রাইভটা আমরা এখন খুব বেশি ইউজ করি। ফ্ল্যাশ ড্রাইভ আগের যেগুলো ছিল এগুলো আমরা এখন ইউজ করি না বললেই চলে। ফ্ল্যাশ ড্রাইভ হচ্ছে ফাস্টার, অনেক ফাস্টার, ইজি। তো ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে কি কি ফিচার গুলো থাকে? সলিড স্টেট, প্লাগ এন্ড প্লে, পোর্টেবল অ্যান্ড মোর ডেটা স্টোরেজ। তো ফ্ল্যাশ ড্রাইভের স্টোরেজের কোনো শেষ নাই, আপনি যত খুশি তত নিতে পারবেন। তো কিছু এখানে ফ্ল্যাশ ড্রাইভের উদাহরণ দেওয়া হয়েছে: মেমোরি কার্ড, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, মিডিয়া ডিভাইসেস, হ্যাঁ। নিচে অবশ্য অন্য আরো কিছু ছবি দেওয়া, জিপ ড্রাইভের ছবি দেওয়া হয়েছে এবং এক্সটার্নাল অপটিক্যাল ড্রাইভের ছবি দেওয়া হয়েছে। তো জিপ ড্রাইভ আপনারা মনে হয় দেখেন নাই, এটা অনেক আগে ছিল। অপটিক্যাল ড্রাইভ অথবা আপনারা দেখছেন। So these are the input output devices and storage devices. এটা হচ্ছে বেসিক্স অফ কম্পিউটার, হ্যাঁ, কম্পিউটার যে বেসিক গুলো আমরা একটু কথা বললাম আজকে। নেক্সট যেতে আমরা নেটওয়ার্ক কিংবা এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলবো আর কি। তো আজকে এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, বললে আমরা ক্লাসটা শেষ করব 2-1 মিনিটের মধ্যে। আমাদের কি প্রেজেন্টটা অটোমেটিকলি হয়ে গেছে? সরি, অটোমেটেড ওয়ে থেকে আমাদের প্রেজেন্টটা হয়ে গেছে অ্যাটেন্ডেন্স? অ্যাটেন্ডেন্স অটোমেটিক হয়ে যাবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমাদের তো এটা হ্যান্ডবুক, তো আমরা যদি ব্রডলি পড়তে চাই ভালো কোনো বই কি আছে নাকি? আচ্ছা, যেটা পড়লে আসলে আমাদের সার্টিফিকেট লেভেল ফোকাস। বই তো বলে দিলাম, বই তো দিয়ে দিচ্ছি আমি আপনাকে। স্যার ওটা তো মানে অনেক লার্জ একটা বই, মানে ওই সেগমেন্ট গুলো জাস্ট আমরা পড়বো এখান থেকে, তাই তো? হ্যাঁ, ওই সেগমেন্ট গুলো পড়বেন, ওইটাই ঠিক আছে। এখন মার্কেট মানে অ্যাভেলেবেল। এটা হচ্ছে কি, ওইটাই সেগমেন্টটা আমি আপনাকে আলাদা করে দিচ্ছি, ওই সিলেবাসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওই সেগমেন্ট গুলো দেখে দেখে ওখান থেকে পড়ে নেবেন। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বাট আপনারা যদি আপনারা এই বোকামিটা করেন না, শুধুমাত্র সার্টিফিকেট লেভেল পাস করার উদ্দেশ্যে পড়ালেখা করেন না। কারণ সার্টিফিকেট লেভেল পাস করলে, যদি আপনারা শুধুমাত্র সার্টিফিকেট লেভেল পাস করার উদ্দেশ্যে মুখস্থের উপর আপনারা বেশি এমফাসাইজ করেন, না বুঝে মুখস্থের উপর বেশি এমফাসাইজ করেন, আই এম নট টকিং অ্যাবাউট আইটি অনলি, আই এম টকিং অ্যাবাউট আইটির মধ্যে কিছুটা মুখস্থের ইস্যু আছে, বাট আই এম টকিং অ্যাবাউট আদার সাবজেক্টস অ্যাজ ওয়েল। সো এই মুখস্থের উপর যদি আপনারা বেশি এমফাসাইজ করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রফেশনাল লেভেলে গিয়ে খুব খারাপ ভাবে আটকে যাবেন। তখন কিন্তু আপনারা প্রফেশনাল লেভেল আর কমপ্লিট করার জন্য খুব টাফ হয়ে যাবে, আপনাদের জন্য সময় লাগে যাবে বেশি। এক্সেপশনাল আমাদের অবশ্যই অনেকগুলো স্টুডেন্টস আছে যারা খুব দ্রুত পাশ করে, খুব দ্রুত আগায় যায়, কিন্তু জেনারেলি যারা যারা মুখস্থের উপর বেশি এমফাসাইজ করে, শুধুমাত্র বই পড়ে পাশ করতে চায়, তারা কিন্তু প্রফেশনাল লেভেলে গিয়ে খুব খারাপ ভাবে আটকে যায়। তো আপনার ফোকাসটা রাখেন প্রফেশনাল লেভেল, সার্টিফিকেট লেভেল হয়ে যাবে। সার্টিফিকেট লেভেল খুব একটা টাফ বলে আমার মনে হয় না, বাট প্রফেশনাল লেভেলটা আপনাকে ফোকাস রাখতে হবে, প্রফেশনাল লেভেল। ঠিক আছে, আর কোন প্রশ্ন? স্যার এই যে আপনি যে বললেন যে
মানে বইয়ের উপরে খালি দিতে না। তাহলে মানে এছাড়া আর কি করতে হবে একটু? মুখস্থ, আমি বলছি মুখস্থর উপর এমফাসাইজ না করে আপনারা সিনারিও বেস, কমপ্লেক্সিটি এবং সলিউশন, হ্যাঁ, এগুলোর পিছনে আপনারা বেশি ফোকাস করেন। যে আসলে আমাদের কোশ্চেন গুলো দেখেন, আগেকার সময় আপনারা কোশ্চেন গুলো দেখেন, পাস্ট কোশ্চেন গুলো দেখেন, পাস্ট কোশ্চেন গুলো দেখে বলুন যে সিনিয়র বেস মানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, হ্যাঁ, প্র্যাকটিক্যালি আসলে ঘটনাগুলো কিভাবে ঘটে এবং অ্যাক্টিভিটি গুলো কিভাবে করে প্রসেস করা হয়, সলিউশনকে কিভাবে করে বের করে আনা হয়, হ্যাঁ, এই জায়গাগুলোকে আপনারা ফোকাস করেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে হয়ে যাবে পাস। কিন্তু আপনারা যদি শুধুমাত্র বই পড়তে চান, এই ধরেন আমি আপনাকে 10টা টপিক দেখাই দিলাম, এই 10টা টপিক পড়লেন, মুখস্থ করলেন, পাস করলেন, এটা সিএলএ হয়তো বা কিছুটা কিছুটা পসিবল হলেও আপনার প্রফেশনাল লেভেলে কিন্তু টোটালি পসিবল হবে না। প্রফেশনাল লেভেলে কিন্তু টোটালি আপনারা আটকে যাবেন। ওই যে আবার ওখানেও 2টা 4টা 5টা টপিক পড়তে যাবেন, পড়ে পাস করতে যাবেন, গিয়ে দেখবেন যে ওই টপিকের তো কিছুই আসে নাই, কোনো কিছুই তো এখানে নাই, একটা ওয়ার্ডও নাই। তখন তো এটা আপনাদের জন্য অনেক বেশি কষ্টদায়ক এবং টাফ হবে আর কি, দুরূহ হবে। মানে স্যার যে বুকিশের বাইরে আমি প্র্যাকটিক্যালিও একটু করতে হবে। জি জি, প্র্যাকটিক্যালি করতে হবে। শুধুমাত্র বই মুখস্থ করব, মুখস্থ করে দিব পরীক্ষায়, এই জায়গার থেকে একটু মানে এটা নট লাইক একাডেমিক এডুকেশন, হ্যাঁ, এরকম না এটা। আর আপনারা তো নিশ্চয়ই সিএল